অফ করে দেন এটা। অফ করে দেন, টেনে দেন, কারণ আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় ভর্তি যোদ্ধারা, কি অবস্থা আপনাদের সবার? অনেকদিন পর আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম, তোমাদের রেজাউল ভাইয়া। আমাদের রেগুলার একটা সিরিজ চলতেছে, নেটওয়ার্ক ফাইনাল ফিনিশিং ডোজ। আপনারা কারা কারা আছেন, কারা কারা প্রতিটা ক্লাস করেছেন, তারা একটু জানাবেন। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সাথে আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্বের জায়গা আছে যে ভাই পরীক্ষা পেছাবে কিনা, কি হবে না হবে, এই অবস্থায় আমার করণীয় কি, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আমরা ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আজকে পড়বো, যেটা আমাদের পড়া উচিত। তো দেখি কারা কারা আছেন তারা একটু জানাবেন, এবং তারা আমাকে শুনতে পারতেছেন কিনা, আমার বোর্ড আপনি দেখতে পারতেছেন কিনা। আচ্ছা, আর একটু আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যারা আমাদের রেগুলার এই প্রোগ্রামটিতে ছিল, এবং নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন। আমরা আজকে, আচ্ছা বিদ্যুৎ আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা ফাইনাল ফিনিশিং ডোজের আজকে 14তম ক্লাসে আমরা আছি। ফাইনাল ফিনিশিং ডোজের আজকে আমরা 14তম ক্লাসে আছি। হ্যাঁ, 14তম দিনে আছি। 14তম দিনে আমরা আজকে ফিজিক্সের টোটাল সামারি হওয়ার কথা, সেইটাই করব। পাশাপাশি আমরা সেকেন্ড টাইমারের কোর্স আসবে ইনশাল্লাহ। সেকেন্ড টাইমারের জন্য এগ্রি এক্সামের পরে আমরা খুব ডিটেলস কোর্স, খুবই পূর্ণাঙ্গ একবারে সম্পূর্ণ কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হচ্ছে এগ্রি এক্সামের পরে ইনশাল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা আজকে আমরা আমাদের 14তম দিনে, তো আমরা একটু দেখি কে, আমরা এত দূর পর্যন্ত আমাদের পড়া শেষ, আমাদের আজকে এতটুকু পর্যন্ত আমাদের পড়া শেষ। কিন্তু তার মানে এখানে একটা সহজ কথা কি, যারা ক্লাসগুলো রেগুলার করছেন, অন্তত ক্লাস কোয়ালিটি নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকার সুযোগ নাই। কারণ আমরা জানি যে আমরা এই আমাদের টিচাররা কি পড়াচ্ছে, অন্য প্ল্যাটফর্মের টিচাররা কি পড়াচ্ছে, সবাই ভালো পড়ায়। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই 14 দিন আজকে থেকে, মানে এই গত 13 দিনে আমাদের যতটুকু পড়ানো হয়েছে, এটা আমি বিশ্বাস করি যে তোমাদের জন্য খুবই ইফেক্টিভ কিছু পড়ানো হয়েছে। কিন্তু তোমরা কিন্তু শিখতে পারো নাই কেন ভাই? তোমাদের অনেক স্টুডেন্ট রেগুলার না ভাই। আমরা যে জিনিসটা তোমাকে, দেখো একটা চ্যাপ্টার পড়া দিলাম, এখানে তুমি কিভাবে পড়বা সেই জিনিসটাও বলে দিছি। এখন তুমি যদি না পড়ো, ক্লাস না করো, তাহলে তোমাকে নিয়ে কিভাবে আমরা আশাবাদী হব? বুঝতে পারছো যে অ্যাডমিশনে 95% স্টুডেন্ট, তাদের মানে তাদের ব্যর্থতার মূল কারণ হচ্ছে তাদের মেন্টরের কথা না শোনা। হ্যাঁ, তাদের মেন্টরের কথা না শোনা, তাদের মেন্টরের গাইডলাইন ফলো না করা, এটা হচ্ছে মেইন প্রবলেম। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমাদের সাথে আসো তাদেরকে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়াশোনা করাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে, এবং পুরো ফিজিক্সের একটা সামারি টানবো। এরপর আসি,
এরপর আজকে থেকে মোটামুটি আমাদের কিন্তু লেকচার শেষ। এখন তোমাদের একটা সুযোগ থাকবে যে তোমরা জানাবা যে তোমাদের এই লেকচারের বাইরেও কোন জায়গায় কী রকম প্রবলেম আছে নাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু ভাইয়া এখন হচ্ছে তোমার এক্সাম টাইম, এই কারণে আমরা কি করছি, আমরা তোমাকে কালকের দিনটা সময় দিলাম যে তুমি নিজে যতটুকু পড়ছো পুরো পড়াশোনাটা রিভিউ করবা। এরপর থেকে অর্থাৎ আমরা 16 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট শুরু হবে। 16 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট শুরু হবে। 16 তারিখ একটা মডেল টেস্ট হবে, 17 তারিখ একটা মডেল টেস্ট হবে, 18 তারিখ একটা মডেল টেস্ট হবে। তার মানে 3 দিনের আমার 3টা মডেল টেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর 19 তারিখ হচ্ছে আমাদের সেন্ট্রাল মডেল টেস্ট, অর্থাৎ সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে, যতগুলা পরীক্ষার সেন্টার আছে, ওই পরীক্ষার কেন্দ্রগুলোতে আমরা পরীক্ষার আগের দিন একটা সেন্ট্রাল মডেল টেস্ট নেই অফলাইনে। তার মানে অফলাইনে আপনি এই এক্সামটা দিতে পারবেন আপনার যেখানে পরীক্ষার সেন্টার পড়ছে ওইখানেই। এর আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন দিয়ে দিছি। এবং এইখানে একটা সুযোগ আছে, এই অফলাইন অনলাইন এক্সামটাতে সেন্ট্রাল মডেল টেস্টটাতে যারা টপ 10-এর মধ্যে থাকবে তাদেরকে আমরা একটা শিক্ষাবৃত্তি দিব। শিক্ষাবৃত্তি বলতে আপনার পড়াশোনার ক্ষেত্রে আমরা কি একটু হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম, তো আমি আশা করবো যে তোমরা এই পরীক্ষাটা দিবা। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল কেস, যে যদি শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করে তোমাদের পরীক্ষা নেয় তাহলে আলটিমেটলি এই প্রসেসে আমরা চলে যাব। তো এই যে আসলে শিক্ষার্থীদের টিচারদের আন্দোলন স্থগিত হবে নাকি চলমান থাকবে এইটা কালকে জানা যাবে। তো আজকে পর্যন্ত তুমি ধরে নাও যে 20 তারিখ পরীক্ষা হবে, যদি হয় তুমি এভাবে পড়তে থাকো ইনশাল্লাহ। তো আজকে আমরা কথা বলাবো না, আমরা চলে যাব আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা গত দিনে আমরা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, এই 3টে চ্যাপ্টার আমরা পড়াইছি। হ্যাঁ, এই 3টা চ্যাপ্টার আমাদের ডান, ঠিক আছে? এবং এই 3টে চ্যাপ্টার খুব ভালোভাবেই আমি কি শেষ করে দিছি। আজকে আমরা যে চ্যাপ্টার 3টা পড়ব সেটা হচ্ছে 7th, 8th, 9th, 10th, ঠিক আছে? এই 4টা চ্যাপ্টারের উপরে আমরা অ্যানালাইসিস করব সাথে, এবং পুরো ফিজিক্সটা তুমি এই কয়েকদিন বা তোমার পরীক্ষার ভালো করার জন্য তুমি কি করবা সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? তো আমরা কথা বাড়াবো না, আমরা আজকে আমাদের 7 চ্যাপ্টার থেকে আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। আমাদের 7 চ্যাপ্টার থেকে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা হবে, টু দ্য পয়েন্ট কথা হবে, যে জিনিসগুলো পড়াবো এই রকমই প্রশ্ন হবে, এতটুকু ভরসা করতে পারো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা একটু আমাদের পড়াশোনার দিকে চলে যাই। আচ্ছা, ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে দেখো তো আমার স্ক্রিন ঠিক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, প্রতিফলন হচ্ছে, ওকে। আচ্ছা, ভৌত আলোক বিজ্ঞানের প্রথমে আমরা একটু টপিক অ্যানালাইসিসটা দেখি। আচ্ছা, সরি, টপিকস অ্যানালাইসিস যদি একটু দেখি। আচ্ছা, এই জায়গাতে শুধুমাত্র তোমার প্রশ্ন সবচেয়ে বেশি যে জায়গাটা থেকে আসে সেটা কি ইয়ং এর দ্বিচির পরীক্ষা। হ্যাঁ, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ঠিক আছে? ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এই জায়গাটা পড়তে গিয়ে তোমাকে যে জিনিসটা পড়তে হবে, আমি যদি তোমাকে সাম আপ করে দেওয়ার ট্রাই করি, শুরু হচ্ছে প্রস্থ, ডোরার প্রস্থ, ডোরা ব্যবধান, হ্যাঁ, ডোরা ব্যবধান, আর এনতম ডোরা, হ্যাঁ, এনতম ডোরা, এই কয়েকটা জিনিস, ঠিক আছে? এই কয়েকটা জিনিস। এনতম ডোরা বলতে আমি এখানে আবার 2টা জিনিস তোমার পড়তে হবে। এনতম ডোরার ক্ষেত্রে আবার 2টা টাব আছে, এনতম ডোরার ক্ষেত্রে উজ্জ্বল বা এনতম ডোরার ক্ষেত্রে অন্ধকার। হ্যাঁ, এনতম ডোরার ক্ষেত্রে উজ্জ্বল আর এবং এনতম ডোরার ক্ষেত্রে অন্ধকার। তার মানে দ্বিচির থেকে এই 4টা জিনিস, মানে 3টা জিনিস আলটিমেটলি, প্রস্থ, ব্যবধান, এনতম ডোরা, এই কয়েকটা জিনিস তোমাকে পড়তেই হবে। ওকে, আচ্ছা, এরপর আমাদের আরেকটা এখান থেকে মানে খুব বেশি কঠিন হওয়ার প্রশ্ন হওয়ার সুযোগ নাই। আমাদের সহজ কথা আছে না, দশা পার্থক্য ইকুয়াল টু টয়েস পাই ভাগ ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই জায়গা থেকে আমাদের মানে খুব
বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এরপর এই জায়গা থেকে আমাদের এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে তত্ত্বীয় অংশ। হ্যাঁ, তত্ত্বীয় আলোচনা থেকে তত্ত্বীয় প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, তত্ত্বীয় আলোচনা থেকে প্রচুর প্রশ্ন হয়। বিশেষ করে তত্ত্বীয় আলোচনা থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হয়ে থাকে, সেই প্রশ্নগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। আচ্ছা, প্রথমে আমাদের বর্ণালী নিয়ে পড়াশোনা হয়। হ্যাঁ, বর্ণালী। হ্যাঁ, বর্ণালীর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আমি দেখাবো যে ল্যামডা, এফ, শক্তি, এদের কোনটা কম কোনটা বেশি। হ্যাঁ, আর এবং হচ্ছে কোন বর্ণালীর কাজ কি, কোন বর্ণালীর কাজ কি। যেমন তোমাকে বলতে পারে ক্যান্সার শনাক্ত করার জন্য কোনটা ব্যবহার করা হয়, ক্যান্সার মানে ক্যান্সার চিকিৎসা করার জন্য কোনটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই বর্ণালীগুলোর ক্ষেত্রে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক শক্তি, তাদের হচ্ছে আলটিমেটলি কাজ, কোন বর্ণালীর কি কাজ, এই জিনিসটা তোমাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর তুমি যে জিনিসটা পড়বা এখান থেকে অপবর্তন। হ্যাঁ, অপবর্তন, সমাবর্তন। হ্যাঁ, সমাবর্তন। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে তো সমাবর্তন, এই জিনিসগুলো থেকে তোমার কি প্রশ্ন চলে আসবে। তার মানে খুব বেশি তোমার পড়ার দরকার নেই। আমি এখানে তোমাকে যে তিনটে টপিক সাজেস্ট করলাম, যে টপিকসগুলো সাজেস্ট করলাম, তুমি সে সময় যদি এতটুকু সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকে তাহলে তুমি কি যথেষ্ট প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা একটু দেখি প্রশ্নগুলো কিভাবে আসবে আর আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, এখানে তুমি বলতে পারো যে ভাইয়া আপনি গ্রেটিং এই জিনিসগুলো বাদ দিলেন কেন। ভাইয়া গ্রেটিং থেকে আলটিমেটলি আমাদের যেহেতু ক্যালকুলেটর নাই, ওই টাইপের প্রশ্ন হওয়ার সুযোগ সম্ভাবনা খুবই কম। তাও আমরা দেখবো যদি এসে যায় তাহলে আমরা কিভাবে সলভ করব। এখন ওকে, আমরা একটু ভৌত আলোক বিজ্ঞানের উপর কয়েকটা প্রশ্ন দেখে আসি। আচ্ছা, প্রশ্নটা সবাই একটু দেখো তো। প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা? ওকে, হ্যাঁ, সবাই প্রশ্নটা একটু সলভ করে দেখি কি বলা আছে আমাদের এখানে। আচ্ছা, বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো এবং পর্দায় প্রতি একক দৈর্ঘ্যে, পর্দায় প্রতি একক দৈর্ঘ্যে ডোরা, উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির, উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চির থেকে পর্দার দূরত্ব কিভাবে পরিবর্তন করা হবে। তার মানে সহজ কথা কি বলছে ভাইয়া বলতো, ডোরার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এ প্রাইমটাকে কি করা হয়েছে, 2a করছে। আচ্ছা, এখন এই কথাটা দ্বারা কি বুঝাইছে যে প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির, এই কথাটা দ্বারা কি বুঝাইছে, মানে এইটা যদি আমরা একটু ফিল করার ট্রাই করি বা একটু বোঝার ট্রাই করি, দেখো যে আমার 1 মিটার একটা দৈর্ঘ্যে, এই দৈর্ঘ্যে আগে যতটুকু ডোরা ছিল, যতটা ডোরা ছিল, এইটা এ প্রাইমকে 2a করার ফলেও এই ডোরাটাই স্থির থাকবে, এই ডোরাটাই স্থির থাকবে। তার মানে এই ডোরাটা কখন স্থির থাকবে, মানে এই ডোরার সংখ্যাটা কখন স্থির থাকবে, তখন যখন কি হবে, আমার প্রস্থ সমান হবে। হ্যাঁ, প্রস্থ প্রাইম ইকুয়াল টু প্রস্থ, মানে আমার প্রস্থ বা ব্যবধান আমি দুইটা দিয়েই করতে পারি, যে আগের পরিবর্তন করার পর যে প্রস্থটা এবং আগের প্রস্থটা যদি সেম থাকে তাহলে কি হবে, আমার একটা প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা আমার স্থির থাকবে। ঘটনাটা বুঝতে পারছো যে এতটুকুতে আগে 10টা ডোরা ছিল, এখনো 10টা ডোরা থাকবে, কখন, যদি প্রস্থগুলো আমার একই থাকে। বুঝতে পারছি? ওকে, তো এবার যদি আমরা দেখি, আচ্ছা এরপর আমার কি বলা হয়েছে যে চির থেকে পর্দার দূরত্ব কিভাবে পরিবর্তন করবে, তার মানে ডি প্রাইমটা কত হবে, মানে কত ডি হবে, এইটা আমাকে বের করতে বলছে, তাই তো। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি যে প্রস্থটা কি হবে বলতো, আমরা জানি প্রস্থর ক্ষেত্রে ল্যামডা ডি ভাগ 2a। আচ্ছা, যেহেতু আমার প্রস্থ প্রাইম ডি প্রাইম দিলাম, এ প্রাইম দিলাম, আর এখানে কত, ল্যামডা ডি ভাগ 2a। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমরা একটু তোমাকে বলার ট্রাই করি, দেখো তো আমি ল্যামডার কোনো সেন্স করি নাই, টু তো ফিক্স জিনিস, তাই না, তার মানে আমার ডি প্রাইম ডি এ প্রাইম এ এটা থাকতেছে, আমার বের করতে হবে কি ডি প্রাইম। তার মানে ভাইয়া কি বলতো, ডি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বাই এ ইন্টু ডি না। আচ্ছা, এ প্রাইম কত করছি আমরা, এ প্রাইমকে কি করছি, 2a করছি, ডিভাইডেড বাই এ ইন্টু ডি। তার মানে আলটিমেটলি আমার কি হচ্ছে বলতো, আমরা যদি এ কাটি তার মানে কত, 2d। বুঝতে পারছো? ওকে, তো অ্যান্সারটা তোমরা বলে দেবা যে অ্যান্সারটা কত আসবে। হ্যাঁ, তার মানে সহজ কথা ভাইয়া, আমার যদি ডোরার সঙ্গে স্থির রাখতে চাই, তার মানে সহজ কথা, আমি যদি চিরদ্বয়ের মধ্যবর্তী দ্বিগুণ করি তাহলে আমার কি চির হতে পর্দার দ্রুত কি দ্বিগুণ করতে হবে, তাহলে কি আমার উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির থাকবে। তার মানে অ্যান্সারটা কি, আমার অ্যান্সারটা ঠিক। ঠিক আছে, এই সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছি?
আমার কাছে কমেন্ট আসতেছে না কেন? হ্যাঁ, এই তো। হ্যাঁ, তৌসিফ বলছে সি। তো আমরা এই টাইপের প্রশ্নগুলো আসলে যেন চিন্তা করতে পারি। দেখো ভাইয়া, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করে তোমার হবে না, তোমার জাস্ট কনসেপ্ট ফিল করতে হবে, তাহলেই তুমি কি অ্যান্সার করতে পারবা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, রিপিট করেন। আচ্ছা ভাইয়া, এখানে তুমি কি আগে থেকে ক্লাস করছো? দেখো এখানে কি বলছে যে পর্দার প্রতি একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা স্থির। তার মানে এটা একটা পর্দা ছিল প্রতি একক দৈর্ঘ্যে, অর্থাৎ 1 মিটারে আগে যদি 10টা ডোরা থাকে, এখনো 10টা ডোরাই থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার প্রস্থটা সেম থাকতে হবে। বুঝতে পারছো? প্রস্থ সেম, তার মানে প্রস্থের ফর্মুলা এইটা, এই দুটো সেম। হ্যাঁ, এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল ধরে আমার এ প্রাইম কি করেছে 2a, তাহলে ডি প্রাইমটা কত হবে সেটাই আমরা কি বের করে দেখাইছি। বুঝতে পারছো? আশা করি এখানে না বোঝার কিছু নাই, একটু চিন্তা করবা। হ্যাঁ, ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। এই যে আমি বলতেছি যে তত্ত্বীয় প্রশ্ন প্রচুর আসে। হ্যাঁ, তত্ত্বীয় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রচুর আসে। এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে তত্ত্বীয় অংশ। ঠিক আছে, তত্ত্বীয় অংশ প্রচুর আসবে, একটু ভালোভাবে দেখে নাও তো অ্যান্সারটা কি হবে, সবাই একটু বলো। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা খোঁজার ট্রাই করি। কি বলছে? একটি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর দিয়ে আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয়। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে একটা তারে আমার যদি আলো পড়ে, এর আশেপাশে অঞ্চলেও এর কি একটা ছায়া তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? তারের ন্যায়। আচ্ছা, বরং অনেকগুলো সমান্তরাল তারের ন্যায়, মানে এর আশেপাশে কি অনেকগুলো তার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই ঘটনাটা কি? আমরা জানি যে আলো যদি সমান্তরালে চলতো তার মানে এক বিন্দুতেই থাকতো, কিন্তু এর আশেপাশেও কি আলোকিত করে ফেলে। তার মানে এর আশেপাশে আলোকিত করার ঘটনাটাকে কি বলতো বলতো? আশেপাশে আলোকিত করার ঘটনাটাকে বলি কি আমরা? অপবর্তন বলি না? যে তার জ্যামিতিক অংশের পুরো জায়গাটাই আলোকিত করে। ঠিক আছে, তার মানে সহজ কথায় এই জায়গায় যদি আমি একটা লাইট ফেলি, এই লাইটটা কি এর আশেপাশেও ছড়াই যাবে। এই ছড়াই যাওয়ার যে ঘটনাটা সেটাকেই বলে কি? অপবর্তন। বুঝতে পারছো? তাহলে ছড়াই যাওয়ার যে ঘটনাটা এটাকে কি বলতেছি আমরা? অপবর্তন। ওকে, অপবর্তন বি। হ্যাঁ, অপবর্তন বি। ওকে, আমরা পরের ঘটনাটা দেখি, পরের প্রশ্নটা দেখি কি বলছে। হ্যাঁ, এবার একটু সলভ করো তো। কি বলছে? ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা। আচ্ছা, কালো ডোরা, কালোটাকে আমি বলবো অন্ধকার, অন্ধকার বা ধ্বংসাত্মক। সমস্যা তো নাই না? ধ্বংসাত্মক মানে আমার মতো অন্ধকার। ঠিক আছে। আচ্ছা, কালো ডোরা উৎপন্ন হয় ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত? আচ্ছা, এইখানে তোমাদের একটা জিনিস আমি পড়ায় আসি। দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এটা আমি তোমাদেরকে একটু এক্সট্রা পড়াই কারণ এইটা তোমার লাগবে। হ্যাঁ, ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ঠিক আছে, দ্বিচির পরীক্ষায় যদি বলে এরকম যে উজ্জ্বল বা গঠনমূলক, হ্যাঁ গঠনমূলক, আর একটা যদি বলে অন্ধকার, অন্ধকার বা ধ্বংসাত্মক, হ্যাঁ ধ্বংসাত্মক, এই কথাটা যদি বলে তাহলে আমরা একটু জিনিস মনে রাখবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো এখানে যে এনতম দূরত্ব, হ্যাঁ এনতম ডোরার দূরত্ব এটা একটা দেখবো। আরেকটা দেখবো হচ্ছে পথ পার্থক্য, আরেকটা দেখবো দশা পার্থক্য। এইটা একটু লিখে নাও তোমরা। হ্যাঁ, এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে এনতম ডোরার ক্ষেত্রে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এনতম ডোরার ক্ষেত্রে আমরা জানবো যে যদি আমাদের কি বলে, আচ্ছা যদি বলে গঠনমূলক, তাহলে মনে রাখবা এক্সটেন্টটা হবে জোর ইন্টু প্রস্থ। ঠিক আছে, জোর ইন্টু প্রস্থ। আর এই ক্ষেত্রে আমার অন্ধকারের ক্ষেত্রে যদি আমার এনতম ডোরা বলে, মনে রাখবা সেটা হচ্ছে বিজোড় ইন্টু প্রস্থ। আচ্ছা, এরপর দেখো, এরপর যদি এরকম বলে যে পথ পার্থক্য, হ্যাঁ মনে রাখবা পথ পার্থক্যটাকে যদি আমরা আলফা দ্বারা প্রকাশ করি, সেটা মনে রাখবা জোর ইন্টু ল্যামডা ভাগ 2,
জোর ইন্টু ল্যামডা ভাগ টু। আর অন্ধকার ডোরার ক্ষেত্রে মনে রাখবা আলফাটা হচ্ছে বিজোর ইন্টু আলফা ভাগ টু, ল্যামডা ভাগ টু। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয়, যদি আমাদের কি বলে, যদি বলে দশা পার্থক্য অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু, মনে রাখবা জোর ইন্টু পাই। আর এক্ষেত্রে মনে রাখবা যে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে বিজোর ইন্টু পাই। ঠিক আছে, এইটা। আচ্ছা, এই ফরম্যাটটা জাস্ট একটু মাথায় রাখবা, তাহলে কি আমরা অ্যান্সারটা সলভ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সহজ কথায় ভাইয়া, যদি বলে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এনতম ডোরা প্রস্থের জোর, যদি বলে পথ পার্থক্য ল্যামডা ভাগ টু এর জোর, যদি বলে দশা পার্থক্য পাই এর জোর, যদি বলে অন্ধকার ডোরা বা ধ্বংসাত্মক ডোরা বা কালো ডোরা, তাহলে প্রস্থের বিজোর ল্যামডা ভাগ টু এর বিজোর আর তোমার হচ্ছে পাই এর বিজোর। বুঝতে পারছো? তার মানে জাস্ট কার বিজোর কার জোর, এনতম ডোরার দূরত্ব প্রস্থের জোর, পথ পার্থক্য ল্যামডা ভাগ টু এর জোর, দশা পার্থক্য পাই এর জোর। ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি এনতম ডোরার দূরত্ব প্রস্থের বিজোর, পথ পার্থক্য ল্যামডা ভাগ টু এর বিজোর, দশা পার্থক্য পাই এর বিজোর। এটা একটু মাথায় নাও, এটা তোমাদের একটু কাজে লাগবে। তো এই আলোকে এবার আমরা একটু প্রশ্নটা সলভ করে আসি। এবার সলভ করতো ভাইয়া। আচ্ছা, বলছে অন্ধকার ডোরা, হ্যাঁ অন্ধকার ডোরা দশা পার্থক্য না রে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি দশা পার্থক্য, প্রথম কথা হচ্ছে অন্ধকার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অন্ধকারের ক্ষেত্রে দশা পার্থক্য কত বলতো? দশা পার্থক্য কত? বিজোর ইন্টু পাই না, পাইয়ের বিজোর না, দশা পার্থক্য পাইয়ের বিজোর। আচ্ছা, এম পূর্ণ সংখ্যা, এম যদি পূর্ণ সংখ্যার বিজোর মানে কত? টয়েস এন প্লাস ওয়ান না রে, এন ইকুয়াল টু জিরো থেকে যদি শুরু করি, টয়েস এন প্লাস ওয়ান ইন্টু পাই। আচ্ছা, এখন এনটাকে কি আমার এম বলছে, এনটাকে কি বলছে এরা? এম বলছে। তো আমার তো সমস্যা নেই, তার মানে টু এম প্লাস ওয়ান ইন্টু পাই। বুঝতে পারছো? এই ঘটনাটা বুঝতে পারছো ভাইয়া? তুমি যদি এভাবে চিন্তা করো তাহলে কিন্তু আর কি তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এবার কি করছে দেখো তো, এরকম তো নাই, তার মানে প্রতিটা জায়গায় কি করছে এরা কি করছে ভাইয়া জানো? পাইটা জাস্ট গুণ করে দিছে, এখানেও গুণ করছে এখানেও গুণ করছে। যদি গুণ করে দেই টয়েস এম পাই প্লাস কত পাই। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার কিন্তু আমার ডি, অ্যান্সার আমার ডি। ঠিক আছে, অ্যান্সার আমার ডি। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর চলে এসেছে পর্যন্ত। এটা একটু ভালোভাবে দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর চলে আসছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, খাদিজা বলছে, তৌসিফও বলছে, বিদ্যুৎও বলছে। ওকে, তার মানে ভাইয়া এই টাইপের প্রশ্ন আমরা আসলে জাস্ট মনে রাখবো কার জোর কার বিজোর। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো তো, সেম টাইপের প্রশ্ন না, সেম টাইপেরই প্রশ্ন। কি বলছে এখানে? বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এনতম অন্ধকার ডোরার সৃষ্টিকারী তরঙ্গের দশা পার্থক্য এই একই না? বলো ওই একই কিনা? তার মানে আলটিমেটলি অন্ধকার মানে যেহেতু দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু বিজোর, হ্যাঁ বিজোর ইন্টু পাই, তাহলে বিজোর কত? টয়েস এন প্লাস ওয়ান ইন্টু পাই। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমার কি অ্যান্সার বি। হ্যাঁ, এগুলো হচ্ছে একই টাইপের প্রশ্ন। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারগুলোতে আসলে এরকমই প্রশ্ন আসবে, কোথায় জোর কোথায় উজ্জ্বল অন্ধকার, এই টাইপের যে প্রশ্নগুলো, পথ পার্থক্য দশা পার্থক্য, এই জিনিসগুলো তোমাকে কি খুব ভালোভাবে পারতে হবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, খুবই সবাই এটা সলভ করতে দেখি কি বলছে। সবাই এটা একটু সলভ করো, এটা পারা উচিত তোমাদের। ঠিক আছে, এটা পারা উচিত। ওকে, দেখো কি বলছে। শূন্য স্থানে কোনো তাড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কম্পাঙ্কগত। আচ্ছা, যখন বলছে শূন্য স্থানে তাড়িৎচুম্বক তরঙ্গের বেগ আমরা ধরে জানি যে সেটা কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য আমার ল্যামডা দেওয়া আছে, কম্পাঙ্ক কত এফ কত, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা এটা ইজিলি জানি যে ভি ইকুয়াল টু সি ইকুয়াল টু এফ ল্যামডা, তার মানে কি আলটিমেটলি আমার এফ ইকুয়ালস টু সি ভাগ ল্যামডা। এটা সবাই পারবে, কিন্তু ভাই ক্যালকুলেশনটা আমাদের একটু চিন্তা করতে হবে। কি বলছে আমার সি কত 3 × 10⁸, তাই না? ল্যামডা কত 6000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমি কি করব? মিটারে পরিণত করব, তাই না? তার মানে অ্যাংস্ট্রমকে যদি আমি মিটার করি, তার মানে ছোট একক থেকে বড় একক 10 ইনভার্স 10। ঠিক আছে, এখন তুমি জাস্ট পাওয়ারের চিন্তা করো,
ম্যাথটা কি তোমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে পাওয়ারের যদি আমরা একটু চিন্তা করি কত আসবে বলো তো। তার মানে আমি শুধু 3 ভাগ এইটা আর এইটা যদি কাটাকাটি করি, আলটিমেটলি কত 1 ভাগ 2, তার মানে কত 0.5 ইন্টু 10⁸, এখানে কত হচ্ছে +3, তার মানে -7, উপরে গেলে কত +7, তাই না? তার মানে 7 14 আর 15, তার মানে আলটিমেটলি যদি আমি কি দশমিকটা ডানে সরাই দেই, তাহলে 5 × 10⁻, কত আসতেছে বলো তো 14, 10⁻14, ঠিক আছে? ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তার মানে 5 × 10⁻14 হার্টজ, 14 হার্টজ, মানে অ্যান্সারটা কি আমার এ, ঠিক আছে? অ্যান্সারটা আমার এ, বুঝতে পারছো? তার মানে ভাই এতটুকু কাজ তোমাকে একটু কি করতে হবে, হ্যাঁ, এতটুকু কাজ করতে পারলে কি তুমি অ্যান্সারটা করতে পারবা। এই চ্যাপ্টার থেকে বারবার বলতেছি, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কঠিন হবে না, তত্ত্বীয় প্রশ্ন হবে আর জিনিসগুলো কনসেপচুয়াল হবে, এই জিনিসগুলো তোমাকে পারতে হবে। এই চ্যাপ্টার প্রশ্ন ভুল করলে তোমার চান্স পাওয়া হুমকির মধ্যে পড়বে, বুঝতে পারছো? এই কারণে এই চ্যাপ্টারটা কি কোনোভাবেই তোমার বাদ দেওয়ার সুযোগ নেই। ওকে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করে আসি। আচ্ছা, কোনটা তড়িৎচুম্বক তরঙ্গ নয়? আমি একটু বললাম যে তোমার তড়িৎচুম্বক তরঙ্গ থেকে আসবে, ঠিক আছে? তাহলে কোনটা তড়িৎচুম্বক তরঙ্গ নয় বলো তো, কোনটা তড়িৎচুম্বক তরঙ্গ নয় বলো। আচ্ছা, আমরা তো জানি গামা রে, হ্যাঁ, এইটা গ্রেটার দেন এক্স রে, হ্যাঁ, এক্স রে এরকম আমরা জানি না, অতি বেগুনি, হ্যাঁ, অতি বেগুনি দৃশ্যমান, অতি বেগুনি দৃশ্যমান, অবহেলিত, আচ্ছা অবলোহিত, হ্যাঁ, এরকম আছে না? তার মানে এইখানে যদি দেখো দৃশ্যমান, এক্স রে, গামা রে সব আছে, কিন্তু আমার আলফা রেটা কি এখানে আছে? আলফা রেটা কিন্তু নাই, তার মানে আমার কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় হচ্ছে তোমার কি আলফা রে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তো অনুরূপভাবে এখানে আরেকটা অপশন থাকতে পারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, আলটিমেটলি আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, সেটাও কিন্তু থাকতে পারে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, কি বলছে দেখো, বলছে কাছে প্রতিসরণাঙ্ক 1.5, তাহলে মিউ গ্লাস না, মিউ গ্লাস আমার দেওয়া আছে 1.5। ওকে, ওদের কাচ নির্মিত ফাইবার অপটিক কেবলে আলোর বেগ কত? কাচ নির্মিত ফাইবার অপটিক কেবলে আলোর বেগ কত? আচ্ছা, তার মানে আমাদের গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তাই না? তাহলে গ্লাস এবং তাহলে গ্লাসে আলোর বেগ চাইছে, তার মানে সি গ্লাস এইটা কত? তো এতটুকু ইনফরমেশন থেকে তো আমরা বের করতে পারবো না। তো আমরা যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে বের করি, অনুরূপভাবে যদি শূন্য মাধ্যম আমরা চিন্তা করি, যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, হ্যাঁ, শূন্য মাধ্যম যদি চিন্তা করি, তাহলে আমরা শূন্য মাধ্যমে ইজি জানি না যে মিউ এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমরা মিউ এর মানটা, আচ্ছা মিউ এ জানি আমি 1, ওটা নিয়ে আমার ঝামেলা নাই, কিন্তু আমি তো এটা জানি যে সি এ শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে সেটা কত 3 × 10⁸, এটা আমার কি মুখস্থ, এটা আমি কি মুখস্থ জানি। তো এর সাপেক্ষে আমি কি গ্লাসেরটা বের করতে পারবো না? ইজিলি কি আমি বের করতে পারবো। কিভাবে বের করব? আচ্ছা দেখো, আচ্ছা সে ছন্দ মনে রাখছে, হ্যাঁ ছন্দ মনে রাখতে পারো, খুব সুন্দর। আচ্ছা, আমরা জানি এ মিউ জি, আচ্ছা এইটা কত ভাইয়া বলো তো? যখন আমরা কি আলোর বেগ দিয়ে চিন্তা করব তখন কি সি এ ভাগ সি জি না? আচ্ছা, এবং এইটা কত? এটা মিউ জি ভাগ মিউ এ না? এটা কত? মিউ জি ভাগ মিউ এ। ওকে, তো এখান থেকে আমি কি মিউ জিটা বের করব। তার মানে আমি কি মিউ জিটা যদি এবার বের করতে চাই, তাহলে আমার মিউ জিটা কত আসবে বলো তো? তাহলে আমার মানে সি জিটা আমি বের করব, সি জিটা হচ্ছে আমার এরকম আসবে, তার মানে আলটিমেটলি সি এ ডিভাইডেড বাই মিউ জি ইন্টু এটা তো 1, তার মানে কি মিউ, আচ্ছা এটা ইন্টু গুণ হয়ে যাচ্ছে মিউ এর, ঠিক আছে? তো আলটিমেটলি এবার দেখো তো আমার কি সবগুলো মান জানা আছে না? সবগুলো মানেই কিন্তু আমার কি জানা আছে। তো আমার সি এর ভ্যালুটা কত? 3 × 10⁸। মিউ জি কত ভাইয়া? মিউ জি হচ্ছে আলটিমেটলি 1.5, আর এটা তো কি 1, ঠিক আছে? তো এখন এই গুণটা কি আমরা করতে পারবো বলো তো? এই গুণটা কি আমরা ইজিলি করতে পারবো। দেখো এইটা যদি তুমি চিন্তা করো, দেখো 15 দুগুণ, আচ্ছা 1.53, এটা কাটাকাটি করলেই তো 2, তাই না? এটা কাটাকাটি করলে কি আমাদের 2 চলে আসে, কিছু বলবো? আচ্ছা, তার মানে আমাদের আসতেছে কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভাইয়া বিপদে পড়ে গেলাম, একটাও তো আমার মিটার পার সেকেন্ড নাই। একটাও কি আমার মিটার পার সেকেন্ড আছে? আমি যদি অপশনগুলো দেখি, সব দেওয়া আছে কি কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। তার মানে এই মিটারটাকে কি আমি কিলোমিটারে নিব।
তার মানে আমি জানি যে 10 টু দি, তার মানে 1000 দ্বারা ভাগ করব, তো এইটাকে যদি আমি কিলোমিটারে করি 2 ইন্টু 10⁻8 - 3 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? জাস্ট 1000 দ্বারা ভাগ মানে কত, -10⁻3, বুঝতে পারছো? তো আলটিমেটলি কিন্তু আমাদের সবগুলো যেহেতু কিলোমিটার, তার মানে আমিও কি কিলোমিটারে চিন্তা করব না, মিটারটাকে আমার কিলোমিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো যদি কিলোমিটারে নিয়ে আসি তার মানে আমার কত, 2 ইন্টু 10⁵, ঠিক আছে? দেখো এইটা যদিও তোমরা অনেকে বলবে যে ভাইয়া এটা তো হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের, ভাইয়া জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং এই চ্যাপ্টারটা রিলেটেড করে প্রশ্ন করবে, ঠিক আছে? তো মানে এই জিনিসগুলো যেন কি আমাদের পারা থাকে, ঠিক আছে? অবশ্যই ভাইয়া তুমি একক না দেখে কোনো অ্যান্সার করবা না, অবশ্যই কি একক ভালোভাবে দেখেই অ্যান্সারটা করে ফেলবা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো খুবই সুন্দর একটা কথা বলছে যে বেতার তরঙ্গের ই নট এত দেওয়া আছে, হ্যাঁ, এবং বি নটের মান কত? আচ্ছা আমরা সবাই এই জিনিসটা জানি, আচ্ছা সবাই আলোর বেগ সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া থাকা উচিত, হ্যাঁ। আলোর বেগ সি হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাত না, অর্থাৎ এটাকে আমরা বলি 1/√μ0 ইন্টু এপসাইলন নট, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। এখানে তোমাদের একটা টাস্ক দিলাম, যে হচ্ছে টাস্কটা এরকম যে μ0 এপসাইলন নট এর একক আর মাত্রা, হ্যাঁ, একক বা মাত্রা, এটা চিন্তা করবা। আচ্ছা অনুরূপভাবে আবার দিলাম যে √μ0 এপসাইলন নট এর একক মাত্রা, এই দুটো একটু নিজে চিন্তা করবা। তো এই দুটো একটু তোমার নিজের কাজ, কারণ আমি ওইদিকে গেলাম না। ওকে, তো আমরা যদি এবার এই জায়গাটা নিয়ে কথা বলি, আমার ই নটের ভ্যালু দেওয়া আছে, আমার সি জানি, তাহলে বি নটটা বের করতে পারবো না? তার মানে কি ভাইয়া, বি নট ইকুয়াল টু ই নট ভাগ সি। ই নটের মান কত, 10⁻4, আর সি কত, 3 ইন্টু 10⁸। তো এইটা কাটাকাটি করলেই তো আমার অ্যান্সারটা চলে আসে। তার মানে আলটিমেটলি 1/3 3.33। তার মানে তুমি কি ইজি বুঝতে পারতেছো যে 3.33, এটা আমি এটা বুঝতেছি 3.33, এটাই তো আসবে। কারণ কি 10/3 করলে কি আমার 3.3 আসবে, কারণ কি উপরে 1 ধরবো আমি। তার মানে আমার এতটুকু ক্লিয়ার যে আমি দেখেই বুঝতে পারতেছি অ্যান্সার এতটুকু হবে পাওয়ার পরে। কারণ কি পাওয়ার নিয়ে আমার চিন্তা করারই দরকার নাই, পাওয়ার সবার সেম আছে, তাহলে পাওয়ার নিয়ে আমার কি চিন্তা করারই দরকার নাই। যখন পাওয়ার নিয়ে আমি চিন্তা না করলাম আমার সময় বেঁচে গেল, যখন এইটা আমি চিন্তা করবো না তখন আমার কি সময় বাঁচলো, বুঝতে পারছো? সময় বাঁচলো। আমি প্রথমেই দেখতেছি যে পাওয়ার সবার সেম, তাহলে পাওয়ার নিয়ে আমার কোনো কাজই করার দরকার নেই, পাওয়ার নিয়ে আমি চিন্তাই করব না, কারণ কি পাওয়ার সেম। তাহলে আমি শুধু সামনের সংখ্যাটা চিন্তা করতেছি যে 10/3 অবশ্যই 3.3 হবে, অন্য কিছু তো হইতে পারে না। তার মানে আমি কি দেখেই বলতে পারতেছি আমার অ্যান্সারটা কি এ। অনেকেই করতে পারবে এই ম্যাথটা, কথা হচ্ছে কে দ্রুত করতে পারবে, এটা হচ্ছে ম্যাটার, কে দ্রুত করতে পারবে। যে এভাবে চিন্তা করতে পারবে সে দ্রুত করতে পারবে। ওকে, হ্যাঁ তোমরা পারবা ইনশাল্লাহ। মানিসা বলছে, খাদিজা বলছে, অর্ণব বলছে, মুক্তার বলছে। ওকে, হ্যাঁ সুন্দর। ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে চলে যাই। আচ্ছা সবাই এটা একটু সলভ করো তো কি বলছে। আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি যে এত মিটার ব্যবধানে অবস্থিত দুটি তরঙ্গের, আচ্ছা অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে আমার হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা ব্যবধানে অবস্থিত এই কথাটার মানে হচ্ছে পথ পার্থক্য, হ্যাঁ এই কথাটার মানে হচ্ছে কি পথ পার্থক্য। তার মানে আমার দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্যটা বের করতে হবে, তাই তো? দশা পার্থক্য এবং পথ পার্থক্য দুইটাই দেওয়া আছে, আমাকে ল্যামডা বের করতে হবে। তো আমরা কি জানি ভাইয়া, আমরা এইটা জানি যে দশা পার্থক্য ইকুয়াল টু টুয়াইস পাই ভাগ ল্যামডা ইন্টু কি পথ পার্থক্য, হ্যাঁ পথ পার্থক্য, ঠিক আছে? ওকে, তো আমরা যদি এবার ল্যামডা শর্টটা বের করি, ল্যামডা ইকুয়াল টু আমি কি লিখতে পারতেছি যে পথ পার্থক্য ডিভাইডেড বাই দশা পার্থক্য, পথ পার্থক্য ডিভাইডেড বাই দশা পার্থক্য ইনটু সামনে কি থাকতেছে আমার 2π, ঠিক আছে? এটা আমার থাকতেছে। তো এতটুকু কাজ কি আমি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। দেখো আমরা যদি এবার ভ্যালুগুলো বসাই দেই, আমার পথ পার্থক্যটা কত? আমার পথ পার্থক্য দেওয়া আছে 0.325। আচ্ছা দশা পার্থক্য 3.14 ইন্টু 2π। ভাইয়া এখানে খুবই কৌশলে একটা জিনিস দেখো তো, যদি একটু কৌশলী হও, এই সংখ্যাটা সেম না, এইটা পাই না ভাইয়া, এটাই কিন্তু পাই। তার মানে আলটিমেটলি তোমার থাকতেছে কি এতটুকু আর এই যে 2, এইটার গুণ। তার মানে এইটা গুণ করা কি তোমার জন্য কষ্টকর ভাইয়া?
অবশ্যই কষ্টকর নয়। কারণ কত, 5 দুগুণা 10-এর 0, হাতে 1, 2 দুগুণা 4 এর 5, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তার মানে সামনে কত দশমিক 1 2 3, তার মানে 0.65, বুঝতে পারছো? 0.65, ঠিক আছে। তো দেখো এইখানে তোমার কি এইটা আর এইটার মধ্যে কিন্তু কনফিউশন লেগে যাবে। তুমি যদি গুণ করার পর দেখো যে 1 2 3, 3 ঘর সামনে দশমিক, তাহলে অবশ্যই কি তুমি 3 ঘর সামনেই দশমিকটা দিয়ে দিবা, তার মানে আলটিমেটলি কি তোমার অ্যান্সারটা সি, ঠিক আছে? পারবা সবাই? দেখো তো, হ্যাঁ সাবাস। এই যে বিদ্যুৎ, তৌসি, বর্ণ, ব্রাণী, হ্যাঁ মুক্তার, হ্যাঁ সবাই সি বলছে। ওকে, তো এইভাবে একটু চিন্তা ভাবনা করে কি অ্যান্সারগুলো করবা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো, আমি তোমার হচ্ছে ওই চ্যাপ্টার থেকে খুব বেশি কিছু করাইলাম না, কারণ কি ওইটা হচ্ছে তত্ত্বীয় পার্ট, তুমি পড়বা যে জিনিসগুলো আসার মতো এই জিনিসগুলো আমি তোমাকে অ্যানালাইসিস করে দিছি। এখন আমরা আধুনিক পদার্থবিজ্ঞানটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে। হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান। শুরুতেই আমরা যদি একটু টপিক অ্যানালাইসিসটা দেখি, যদি টপিকসগুলো একটু দেখি, সহজ কথা, এখানে খুব বেশি তোমার টপিকস না, সহজ কথা হচ্ছে আপেক্ষিকতা থেকে। হ্যাঁ, আপেক্ষিকতা, আপেক্ষিকতার টপিকস, আর একটা হচ্ছে আপেক্ষিক ভরবেগ, আচ্ছা আপেক্ষিক শক্তি, আর একটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, আর এইখানে তোমার হচ্ছে এক্সট্রা যে বিষয়গুলা, আচ্ছা এখানে হচ্ছে সাথে তোমাকে বেশ কিছু হাইজেনবার্গ, আচ্ছা ডি ব্রগলি, হ্যাঁ আচ্ছা ডি ব্রগলি, আচ্ছা ডি ব্রগলি, ডি ব্রগলি, হাই প্লাস হাইজেনবার্গ, হ্যাঁ হাইজেনবার্গ, এই কয়েকটা টপিক যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখি আমি এই টপিকসগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো পড়বো। আপেক্ষিকতা নিয়ে আমার কত কিছু বলার নেই, এম এম এল টি এটা বের করব। এক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবো, এক্ষেত্রে একটা ট্রিক্স, আচ্ছা আচ্ছা ট্রিক্স বানানো ভুলে গেছি রে, ট্রিক্স মনে রাখবো যে আমরা বেগের মান কত হলে √1 - v/c হোল স্কয়ার এই মানটা মুখস্থ রাখবো, ঠিক আছে? এই মানটা মুখস্থ রাখবো, ঠিক আছে? যেমন এই মানটা যদি আমার কত 0.8 হয়, এই মানটা কত 0.6, যদি 0.6 হয়, 0.6 হয়, এটা কত 0.8, এইগুলা তুমি অবশ্যই এখানে একটা চার্ট আছে, হ্যাঁ এখানে একটা, এইটা মনে রাখার জন্য একটা চার্ট, হ্যাঁ এটা চার্ট তোমার দেখবা যে নেটওয়ার্কে দেওয়া আছে, এটা চার্ট দেওয়া আছে নেটওয়ার্কে, ওই চার্টটা পড়ে ফেলবা, তাহলে কি তুমি ক্যালকুলেশনটা দ্রুত করতে পারবা। কারণ এই ভ্যালুটা যখন তুমি দ্রুত করবা তুমি সময় বেঁচে গেল, এই কাজটা তোমাকে করতে হবে যে বেগের মান কত হলে তোমার হচ্ছে √1 - v²/c², এই পুরো মানটা কত আসে, এই ভ্যালুটা একটু যদি তোমার কি মুখস্থ থাকে তাহলে কি তুমি দ্রুত ভর নির্ণয়, দৈর্ঘ্য নির্ণয়, সময় নির্ণয় কি ম্যাথগুলো করতে পারবা। আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে এইখানে যদি তুমি দেখো যে আমরা সবাই জানি যে =mc², আচ্ছা এবং এইখানে আমরা সহজ কথা মনে রাখবো, যদি এই ভরটা, আচ্ছা এর ভ্যালুটা আমরা কয়েকভাবে বের করতে পারি, যদি ভরটা AMU এককে থাকে তাহলে গুণন 931 আমি ডিরেক্ট গুণ করে দিব, তাহলে কি আমি যেটা পাবো সেটাই কিন্তু আমার কি শক্তি, সেই শক্তিটা অবশ্যই কি মেগা ইলেকট্রন ভোল্টে। আচ্ছা অথবা যদি আমি এইটা করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে বলতো, এটা কি কেজি, এই ভরটা কেজিতে নিতে হবে আর c² বসাইতে হবে, ঠিক আছে? তো এইটা আমার বেশিরভাগ অপশনে আমার AMU আকারে দেওয়া থাকে, আমি 931 বসাবো তাহলে কি আমি শক্তিটা পেয়ে যাব। আচ্ছা এখানে আবার গতিশক্তির একটা ম্যাথ আসে, E = কি m - m0 c², এখানে c², আচ্ছা এই এমটা আবার m0 ফর্মুলা আকারে বসানো লাগতে পারে। তো এই টাইপ প্রবলেমগুলো আসলে কি তোমার ইজিলি কি করতে পারবা। আচ্ছা এটা তেজস্ক্রিয়তা না, এটাকে আমি বলতেছি এরকম, তেজস্ক্রিয়তা তো আমরা পরের চ্যাপ্টারে দেখবো, এটাকে আমরা যেটা বলছি ফটো তড়িৎক্রিয়া, হ্যাঁ আলোক তড়িৎ ক্রিয়া, হ্যাঁ আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে যদি মূল কথাটা আমি তোমাকে বলি যে দেখো ভাইয়া এটা একটা ধাতব পাত, এটা একটা ধাতব পাত, আচ্ছা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু মূল কথাটা বলে দেই যে দেখো এটা একটা ধাতব পাত, ধাতব পাতে একটা আলো আসতেছে, এর মধ্যে শক্তি আছে কত =hc/λ, এই ধাতব পাতটা একটা পরিমাণ শক্তি শোষণ করলে সেটাকে W0 বলতেছি, hf0। আচ্ছা এরপর এই জায়গা থেকে ইলেকট্রন নির্গত হলো, তার মধ্যে গতিশক্তি ছিল E = ½ mv²,
তো এইটাই হচ্ছে আমার কি ফটোতড়িৎ ক্রিয়ার মূল কথা। তো এই জিনিসগুলো আমি তোমাকে এমসিকিউ সলভ করার জন্য দেখাচ্ছি, জাস্ট তোমাকে রিভিশনের মতো করে দেখালাম। তো ডি ব্রগলির ক্ষেত্রে এবং হাইজেনবার্গের এই নীতিগুলো কিন্তু আমাদের কি পড়া থাকাই উচিত। তো তুমি জাস্ট এই কয়েকটা জিনিস, আমি যে কয়েকটা জিনিস বললাম, এই কয়েকটা জিনিস রিভিশন দিয়ে চ্যাপ্টারের এক্সাম দিবা, ঠিক আছে? চ্যাপ্টারের এক্সাম দিবা বা তুমি হাইলাইটস থেকে যতটুকু পড়ো আর কি। ওকে, এরপরে আমরা দেখি যে এই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্নগুলো কিভাবে আসে বা আমরা কিভাবে একটু চিন্তা করব। আচ্ছা, প্রথম প্রশ্নটা সবাই একটু দেখো তো কি বলছে। প্রথম প্রশ্নটা সবাই একটু দেখো কি বলছে। আচ্ছা, এখানে আমার যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি বা একটু চিন্তা করি যে একটি বস্তু কণার মোট শক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ, মোট শক্তি ই স্থির ভর শক্তি ই নটের দ্বিগুণ, এই কথাটা বলছে হইলে কণাটির কি দ্রুতি কত। আচ্ছা, এইটা আমরা বিভিন্ন ভাবেই করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে অনেকগুলো প্রসেস আছে। প্রসেস 1 যদি তুমি দেখো, প্রসেস 01, প্রসেস 2, মানে এর অনেকগুলোই আলটিমেটলি প্রসেস আছে। কেন কিভাবে আমরা প্রসেস 1টা দেখবো? আমরা জানি ইকুয়াল টু mc স্কয়ার আর 2 ইন্টু এম নট সি স্কয়ার। তো এইখান থেকে আমি কি দেখো একই জিনিস আলটিমেটলি যদি আমি কাটাকাটি করি, সি স্কয়ার কাটি, তার মানে আমি কি পেলাম m ইকুয়ালস টু 2m নট। আচ্ছা, এখন m ইকুয়ালস টু 2m নট পাইছি, আমি বস্তুর বেগ v ইকুয়াল টু কত জানি বলো তো? v ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা তাহলে v ইকুয়াল টু আমি একবারই বলে দিতে পারি যে রুট ওভার 1 মাইনাস ছোট ভাগ বড়, তার মানে এইটা ছোট m নট ভাগ m হোল স্কয়ার ইন্টু কি c, এটা আমরা কি বলে দিতে পারি। তো এইখানে তুমি যদি বসাই দাও, তার মানে 1 মাইনাস, তার মানে আলটিমেটলি 2 স্কয়ার মানে কত? আচ্ছা, তার মানে 1 ভাগ 2, তার মানে আলটিমেটলি কত আসতেছে 1 ভাগ 4 ইন্টু যদি c হয় ইন্টু c, তার মানে আলটিমেটলি √3 ভাগ 2 ইন্টু c, এটা একটা। অথবা তুমি ডিরেক্ট বলে দিতে পারবো যে প্রসেস 2 এর ক্ষেত্রে মনে রাখবা যে v ইকুয়াল টু একবারে রুট ওভার 1 মাইনাস ই নট ভাগ ই এর উপর হোল স্কয়ার ইন্টু c। হ্যাঁ, একবারেও করতে পারো যে তোমার যদি মোট শক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ হয় বা n গুণ হয়, তাহলে জাস্ট n 1 ভাগ n স্কয়ারটা বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে ভাইয়া তুমি তোমার যা ইচ্ছা তুমি প্রসেস 1 দিয়েও করতে পারো, প্রসেস 2 দিয়েও করতে পারো। যদি শক্তির কথা বলে একবারই তুমি বেগের ফর্মুলাটা বসাই দিতে পারবো। এভাবে যদি বসাই দাও তাও কত √3/2 ইন্টু c আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি একটু তোমাকে শেষ সময়ে অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে কি অ্যান্সারটা আমার বি, ঠিক আছে? অ্যান্সারটা আমার বি। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা সহজ কথায় এই জিনিসটা কি ছোট ভাগ বড়, ঠিক আছে? ছোট ভাগ বড় তাহলেই হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও সেম কথা যে ছোট ভাগ বড়, তাহলেই কি তোমার অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে? ওকে, তো এই টেকনিক দিয়ে কি তুমি এই টাইপের প্রশ্নগুলো কি সলভ করতে পারবা। আমি একটা দেখাইলাম ডেমো আকারে, তুমি এরকম কি আমি জাস্ট তোমাকে চিন্তা করার জায়গাগুলো দেখালাম, তুমি কিভাবে চিন্তা করবা বাকিটা তোমার দায়িত্ব। হ্যাঁ, তুমি অবশ্যই একটু ট্রাই করলেই পেরে যাবা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো কি মানে এক লাইনের মধ্যে কত কিছু কথা বলে দিছে। কি বলছে? এত বেগে চলমান একটি কণার গতিশক্তি কত? স্থির অবস্থায় কণাটার ভর m নট। তাহলে গতিশক্তি আমি কি জানি রে, E কে ইকুয়ালস টু m মাইনাস m নট ইন্টু কি c স্কয়ার, এটা আমি জানি। আচ্ছা, এখন আমার কি বলা আছে বলতো? m এর মান কি আমার দেওয়া আছে? দেওয়া নাই, আমার কিন্তু m নট বলা আছে এবং আমার অপশনগুলো কিন্তু m নট দিয়ে দেওয়া। তার মানে mটাকে আমি m নটে কনভার্ট করে ফেলবো। mটাকে m নটে কনভার্ট করার ফর্মুলা কি? m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই রুট ওভার কি 1 মাইনাস v ভাগ c হোল স্কয়ার মাইনাস m নট ইন্টু কি c স্কয়ার। আচ্ছা, এইটা আমি পাইলাম। এখন দেখো তো আমার এখানে ভিটা কত দেওয়া আছে? ভিটা দেওয়া আছে c ভাগ √2, সরি c ভাগ √2। এখন তোমার কাজ কি? এই v ইকুয়াল টু c ভাগ √2 এইখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করে 2-3 লাইন তারপরে ম্যাথ করা না? এখন ভাই এই সময়টা তো তোমার নাই, তাই না? তো আমরা ডিরেক্ট মনে রাখবো v ইকুয়াল টু যদি 1 c ভাগ √2 হয়, তার মানে রুট ওভার স্কয়ার এই পুরো মানটা, এই মানটা হবে 1 ভাগ √2, এই মানটা হবে 1 ভাগ √2। এটা আমি ডিরেক্ট মনে রাখবো। বুঝতে পারছো যে ভাইয়া এরকম আমার নেটওয়ার্কে কিন্তু এই সারটা দেওয়া আছে। যে কারণ দেখো যদি v ইকুয়াল টু c ভাগ √2 হয়, তুমি এইখানে বসাই দিবা, কাটাকাটি করবা, যোগ বিয়োগ করবা, স্কয়ার করবা, তোমার সময় লাগবে। তো এইখানে কিন্তু সময়টা তোমার বেঁচে গেল। যে তোমার যদি বেগের মান কি হয়
যদি বেগের মানটা হয় c/√2, তার মানে এই পুরো ভ্যালুটাই কত 1/√2। এটা মনে রাখতে হবে তোমাকে। এরকম অনেকগুলো মান আমাদের কি বইয়ে দেওয়া আছে। তার মানে আমি একবারেই বলতে পারতেছি যে এটা হচ্ছে কি m0 ভাগ 1/√2, তাহলে 1/√2 মাইনাস m0 ইন্টু কি c²। এইটা না? তো দেখো তো আলটিমেটলি √2 উপরে যাচ্ছে, m0 c² দুইটাতেই আছে, তার মানে আলটিমেটলি কত √2 মাইনাস 1 ইন্টু m0 c²। আচ্ছা, এটা আমার অপশনে নাই। √2 মানে কত রে? √2 মানে কত? √2 মানে 1.41। তার মানে আলটিমেটলি যদি আমি 1.41 মাইনাস 1 করি, তার মানে একবারই কি আমি বলতে পারতেছি 0.41 m0 c²। বুঝতে পারছো? তো ভাইয়া এই জিনিসগুলো কি একটু ভালোভাবে তোমাকে চিন্তা করতে হবে, তাহলে কি তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার কোনটা রে? এইটা, হ্যাঁ, যে 0.41 m0 c²। ঠিক আছে? ওকে, তো জাস্ট এই চিন্তাগুলো তোমাকে একটু করতে হবে। এই চিন্তাগুলো যদি তুমি দ্রুত করতে না পারো, তাহলে কিন্তু তুমি কি অ্যান্সারে মানে তুমিও অ্যান্সার করতে পারবে, কিন্তু তোমার কি সময় লাগবে। ওকে, তোমার কিন্তু তাহলে সময় লাগবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে চলে যাই। ওকে, যেমন বলছে 1 AMU ভরের সমতুল্য শক্তি কত? একবারেই তুমি কিন্তু বলে দিবা। এখানে খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী দেখো। সমতুল্য শক্তি সবগুলাই 934 সবগুলোই সেম, সবগুলোই সেম। তার মানে এটা নিয়ে আমি কথা বলবো না, আমার একক নিয়ে কথা বলতে হবে। বুঝতে পারছো? এখন এইখানেই তোমার কি মনে রাখতে হবে যে আমার সবগুলো মানেই সেম, তার মানে একক ভিন্ন ভিন্ন, তার মানে অবশ্যই কি আমার শক্তির একক কোনটা এইটা চিন্তা করতে হবে। আচ্ছা, শক্তির একক কি এখন জুল নাকি মেগা ইলেকট্রন ভোল্ট নাকি ইলেকট্রন ভোল্ট নাকি কেজি? এটা তোমরা বলো দেখি, বলো কি হবে? সবাই বলো দেখি এটা কি হবে, বলো। অবশ্যই মনে রাখবো যে 1 AMU সমান হচ্ছে 934 মেগা ইলেকট্রন ভোল্ট। অনেক বইয়ে এটা অথবা, হ্যাঁ, অথবা মনে রাখবা, অনেক বই এটা 931 মেগা ইলেকট্রন ভোল্ট। মান যায় বলুক, মনে রাখবা এইখানে ফ্যাক্ট কি হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে এই এককটা, ফ্যাক্ট হচ্ছে এই এককটা। বুঝতে পারছো? মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? মানে তোমার বইয়ে 934 আছে, 931 আছে, যে কোনো দুইটাই তুমি ইউজ করতে পারো, তবে এইটা বেশি অ্যাপ্লিকেবল, এটা বেশি অ্যাপ্লিকেবল অ্যাডমিশন লেভেলে। তো আমরা 934 এটা মনে রাখবো। তার মানে আলটিমেটলি কি এখানে আমার অ্যান্সারটা হচ্ছে কি একক দেখে। ঠিক আছে? তার মানে অ্যান্সারটা আমার বি। বুঝতে পারছি? দেখো এখানে আসলে অনেকেই ম্যাথ করতে চাইবে যে ভাই আমার তো ম্যাথ করারই দরকার নাই, আমি তো একক দেখেই বলে দিতে পারি আমার অ্যান্সারটা কি হবে। ঠিক আছে? তো আমরা একই দেখেই বলে দিতে পারবো যে আমাদের অ্যান্সারগুলা কি হবে। হ্যাঁ, ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, দেখো এইখানে যে বিষয়টা আমি তোমাকে বলছি একটু আগেই, যে আমরা এইটা দুই ভাবে বের করতে পারবো, যে কেজি ইন্টু c², আর একটা হচ্ছে AMU ইন্টু 900 হচ্ছে এইটা। আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ইউজ করছি কত mc²। ঠিক আছে? এটা ইউজ করছি। তো শক্তি কিন্তু আমরা দুই ভাবেই বের করতে পারি। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া আমার কোন ক্লুটা দেওয়া আছে। এখানে আমার দেওয়া আছে কণার ভর এত কেজি দেওয়া আছে, ভর কেজি দেওয়া আছে, পুরোটাই শক্তিতে পরিণত করছি, তাহলে আমার কি শক্তির পরিমাণ কত? এখানে যদি আমি 934 দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমার কি আরো ঝামেলা বাড়বে। তো আমি 934 দিয়ে চিন্তা করব না, তো আমি ইজিলি বলতে পারি আমার কত কেজি। আমার বলা আছে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 কেজি। সি কত রে? c² মানে কত 3 ইন্টু 10⁸ তার মানে এই দুইটা গুণ করলেই কত 9 9 81, তার মানে এই রিলেটেড যা আসে। ঠিক আছে? তার মানে দেখো তোমার আর ম্যাথ করার দরকার নাই। দেখো 9 এখানেও কত 3² মানে কত 9, তাহলে 9 গুণন 9 81 রিলেটেডই তো কিছু একটা আসবে, তাই না? তার মানে অ্যান্সার কি আমার, তাহলে অ্যান্সার আমার এই। ঠিক আছে? তাহলে অ্যান্সার আমার এই। বুঝতে পারছো? মনে রাখবা যে এইটা কখন আর এইটা কখন। হ্যাঁ, যদি তোমার ভরটা AMU এককে থাকে তাহলে 934 গুণ করে দিবা। ঠিক আছে? এবং এর যেটা একক পাবা সেটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট, আর এর যেটা একক পাবা সেটা হচ্ছে জুল। ঠিক আছে? এর যেটা একক পাবা সেটা হচ্ছে জুল। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে চিন্তা করে রাখবা, মানে একই জিনিস দুইটা মানে দুইভাবে বের করা যায় বা দুইভাবে প্রশ্ন আসে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখবা। ওকে, ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে,
আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই, দেখি কি আছে। আচ্ছা দেখো, এই ধরনের তত্ত্বীয় প্রশ্ন আমাদের প্রচুর আসবে। নিউট্রিনো ও বিটা কণা নির্গমন কোন বলের কারণে ঘটে বলো তো? নিউট্রিনো, সামিয়া সুলতানা মিম, তোমাকে আজকেই প্রথমে ক্লাস দেখলাম, তুমি যদি ক্লাসে এসেই ক্লাস না করে যদি স্লাইড চাও, তাহলে স্লাইড কিভাবে পাবা? স্লাইড দেওয়া হবে না, ক্লাস করো যদি মনে হয়। হ্যাঁ, স্লাইড আমরা দিব না, স্লাইড আমরা পরবর্তীতে সেকেন্ড টাইম ব্যাচগুলো থেকে একবারেই প্রপার প্ল্যান অনুসারেই দিব। এখন তোমরা হচ্ছে রেগুলার থাকো না, এই কারণে স্লাইড দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, রেগুলার থাকো না তোমরা, এই কারণে স্লাইড দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা বলো, নিউট্রিনো বিটা কণা নির্গমনে কোন মৌলিক বলের কারণে হয় বলো তো? কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো এবং বিটা কণা? ঠিক আছে, তার মানে আলটিমেটলি মনে রাখবা দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এখানে সহজ কথা হচ্ছে ভাইয়া, এখানে তত্ত্বীয় অংশে, হ্যাঁ, তত্ত্বীয় মৌলিক বল, তত্ত্বীয় অংশের জন্য মৌলিক বল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, মৌলিক বল। আচ্ছা, মৌলিক বলের ক্ষেত্রে এখানে কি কি পড়বা তুমি? মৌলিক বলের ক্ষেত্রে মনে রাখবে, এক নম্বরে তোমাকে যেটা পড়তে হবে, বাহক কণা, বাহক কণা। দুই নম্বর হচ্ছে এদের পাল্লা, হ্যাঁ, পাল্লা। আরেকটা হচ্ছে তিন নম্বরে তুমি যে টপিকটা পড়তে পারো, যে এদের ক্রম, হ্যাঁ, শক্তিক্রম। হ্যাঁ, এদের হচ্ছে শক্তিক্রম, কে কত দূরত্বে আকর্ষণ করে। এই তিনটে জিনিস একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? ওকে, আচ্ছা তুমি ডেইলি করো, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু বি। হ্যাঁ, এই যে মৌলিক বল থেকে এই তিনটে জিনিস তুমি কিছু পড়ো আর না পড়ো, এই তিনটে জিনিস পড়বা, যে মৌলিক বলের কোন কণার কারণে, যেমন গ্রাভিটনের কারণে কি, ফোটনের কারণে কি, মেসনের কারণে কি, বোসনের কারণে কি, এবং তাদের পাল্লা কত, তাদের শক্তির ক্রম কত। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা তুমি। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, সবাই এটা একটু সলভ করে দাও, কি বলছে? বলছে এত জুল শক্তি বিশিষ্ট একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, বুঝছো? কত ন্যানোমিটার। হ্যাঁ, ন্যানোমিটারে আমার জিজ্ঞেস করছে। ওকে, আচ্ছা আমরা জানি ফোটনের শক্তি কত, ইকুয়াল টু h/λ। আচ্ছা, ফোটনের বেগ কত রে? আলোর বেগের সমান, তাই না? এইচ এর মান কত? 6.63 × 10⁻34। আচ্ছা, তার আলোর বেগ কত? 3 × 10⁸। ওকে, ডিভাইডেড বাই ল্যামডা কত? 6.63 × 10⁻19। ঠিক আছে, 10⁻19, জাস্ট পাওয়ারের কাজ, আর কোনো কিছুর কাজই নেই এখানে। ঠিক আছে, শুধুমাত্র তোমাকে কি এখানে পাওয়ারের কাজটা করতে হবে। এইটা কাটা যায়, তার মানে কত? 3 × 10⁻34 + 8 + 19। এতটুকু তুমি কি করতে পারবো না? না বললে নাই। ঠিক আছে, বাকিটুকু তোমাকে করতে হবে। ঠিক আছে, বাকিটুকু তোমাকে করতে হবে এখানে। হ্যাঁ, ওকে, সবাই একটু বলো তো অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার কোনটা আসবে বলো, বলো এখানে অ্যান্সার কোনটা আসবে? 300 ন্যানোমিটার। হ্যাঁ, 300 ন্যানোমিটার, বাকিটুকু তুমি নিজে চিন্তা করবে, আমি অ্যান্সারটা বলে দিলাম। ঠিক আছে, 300 ন্যানোমিটার। ঠিক আছে, 300 ন্যানোমিটার। ওকে, 300 ন্যানোমিটার, এটা একটু ভালোভাবে সলভ করবো, তাহলে কি হয়ে যাবে। ওকে, আমরা একটু এই পাওয়ারের কাজটা একটু ভালোভাবে দেখবা, এই পাওয়ারের কাজটুকু একটু ভালোভাবে দেখবা, তাহলে হয়ে যাবে। ওকে, হ্যাঁ, মাইসা, ইভা, অর্ণব, অথই, তাওসিফ, হ্যাঁ সবাই বলছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে বলো তো? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে বলো? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে বলো, সবাই দেখি বলো তো। আচ্ছা, এখন তোমরা এইটার পাশাপাশি বলেও যে টমাস ইয়ং কোন তত্ত্ব আবিষ্কার করে, ম্যাক্স প্ল্যাঙ্ক কোন তত্ত্ব আবিষ্কার করে, রাদারফোর্ড কোন তত্ত্ব আবিষ্কার করে, এবং কি আলবার্ট আইনস্টাইন কোন তত্ত্ব আবিষ্কার করে বলো। সবাই, মানে এটা তো অ্যান্সার তো তুমি পারবাই। এই চারজন মহান ব্যক্তি সম্পর্কে তোমাকে বলতে হবে। হ্যাঁ, এই চারজন মহান ব্যক্তি সম্পর্কেও তোমাকে জানতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা এখানে জানি যে কোয়ান্টাম তত্ত্ব, আচ্ছা এইখানে মনে রাখবা কোয়ান্টাম তত্ত্ব, এটা নিয়ে দুইটা কথা আছে। একটা হচ্ছে আবিষ্কার, আর একটা হচ্ছে আবিষ্কারক, আর একটা হচ্ছে সম্প্রসারক। হ্যাঁ, একটা হচ্ছে সম্প্রসারক। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক একজন, সম্প্রসারক একজন, এটা একটু ভালোভাবে মনে রাখবা। কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে তোমার হচ্ছে আবিষ্কারক, কোয়ান্টাম তত্ত্বের আরেকটা নাম কিন্তু তেজকণাবাদ। হ্যাঁ, তেজকণাবাদ তত্ত্ব। হ্যাঁ, তেজকণাবাদ তত্ত্ব মনে রাখবো। কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এটা হচ্ছে কি ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক। কিন্তু মনে রাখবা কোয়ান্টাম তত্ত্বের সম্প্রসারক এটা কিন্তু হচ্ছে আমার আইনস্টাইন। হ্যাঁ, আইনস্টাইন। ঠিক আছে, আইনস্টাইন। ঠিক আছে, এইটা একটু ভালোভাবে মাথায় রাখবা, এই দুটো নিয়ে অনেকের কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। আচ্ছা,
আচ্ছা, এরপর যদি দেখি, এখন কথা হচ্ছে ভাইয়া আমার এই যে বিজ্ঞানীগুলো আছে এরা কে কোন তত্ত্ব দিছে, হ্যাঁ? আচ্ছা, তো তোমরা একটু এরা কে কোন তত্ত্ব দিছে এই জিনিসগুলো কি একটু দেখে নিবা, ঠিক আছে? তো এইখানে আমি কি বলে দিলাম যে হচ্ছে তেজকণা কোয়ান্টাম তত্ত্ব বা তেজকণা বা তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, এর সম্প্রসারক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তার মানে কি এখানে আমার অ্যান্সারটা কি বি, ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক। ওকে, তোমরা এটা একটু পড়ে নিবা। দেখছো এইখানে অনেকেই ভুল করছে, হ্যাঁ, অনেকেই ভুল করছে। সিয়াম বি বলছে, হ্যাঁ সিয়াম এরটা ঠিক আছে, কিন্তু সিয়াম একবার এ বলছে একবার বি বলছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। তার মানে এই তত্ত্বীয় জিনিসগুলো একটু খুব কনসাসলি পড়তে হবে, ঠিক আছে? এখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তোমরা একটু পরের প্রশ্নের দিকে দেখো কি বলছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা ডেল পি। আচ্ছা, আমরা এখন যদি ডেল এক্স 0 হয় ডেল পি কত, যদি ডেল এক্স ইনফিনিটি হয় তখন ডেল পি কত, এই দুটো জিনিস তোমাকে একটু বলতে বলছে, ঠিক আছে? বলো কি হবে। আমরা এইটা জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার অর ইকুয়াল এইচ ভাগ 4 পাই না, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, গ্রেটার অর ইকুয়াল এইচ ভাগ 4 পাই। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এখানে যদি আমরা একটা টার্ম ইউজ করার ট্রাই করি, যে আমি ইজিলি লিখতে পারি ডেল এক্স গ্রেটার অর ইকুয়াল এইচ ভাগ 4 পাই ইন্টু 1 ভাগ ডেল পি না, 1 ভাগ ডেল পি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, বা অনুরূপভাবে আবার লেখা যায় কি, যে ডেল পি গ্রেটার অর ইকুয়াল এইচ ভাগ 4 পাই ইন্টু 1 ভাগ ডেল এক্স। আচ্ছা, আমার কথা হচ্ছে এই পার্টটুকু নিয়ে, আচ্ছা এই যে এই পার্টটুকু নিয়ে, যে এইটা যদি প্রথম কথা হচ্ছে, আচ্ছা প্রথম ক্ষেত্রে আমার নিচে ডেল এক্স 0, তাহলে ডেল পি এইটা যদি আমার 0 হয় তাহলে 1 ভাগ 0, তাহলে আমার ডেল পিটা কি আসতেছে বলো তো, এইটা ইনফিনিটি আসতেছে না? ওকে, এটা কিন্তু আমার ইনফিনিটি আসতেছে, যে যদি ডেল এক্স 0 হয়ে যায় তাহলে ডেল পিটা কি আমার ইনফিনিটি আসতেছে। আচ্ছা, এরপর কি বলছে, যদি ডেল এক্স ইনফিনিটি হয়, যদি কি হয় ডেল এক্স ইনফিনিটি হয়, তার মানে আলটিমেটলি আমার এইটা দেখো যে 1 ভাগ ইনফিনিটি, 1 ভাগ ইনফিনিটি, তার মানে কি 1 ভাগ ইনফিনিটি মানে কত, এটা 0 না রে, এটা 0 না? বুঝতে পারছো কি ঘটনাটা? দেখো তো, তার মানে ইনফিনিটি এবং কি 0, অ্যান্সারটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি আসতেছে, অ্যান্সারটা কিন্তু ডি, ঠিক আছে? সবাই এই কাজটা কি বুঝতে পারছো, যে ভাইয়া সহজ কথা হচ্ছে এইখানে আমার ডেল পি সমান আমি লিখতে পারতেছি ডেল পি ইকুয়াল টু, মানে যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে আমি ইকুয়াল টু লিখতে পারতেছি এইচ ভাগ 4 পাই ইন্টু 1 ভাগ ডেল এক্স, 1 ভাগ ডেল এক্স। তো সহজ কথায় যদি আমার ডেল এক্স এইটা যদি কি হয় একবার 0 হয়, তাহলে ডেল পিটা হবে আমার ইনফিনিটি। আচ্ছা, যদি এইটা ইনফিনিটি হয়, এটা যদি ইনফিনিটি হয় তাহলে আমার ডেল পি এটা কি হবে 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু কনসাসলি চিন্তা করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমার প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো ভুল করা যাবে না। ওকে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, এখানে কি বলছি, আচ্ছা এখানে কি বলছে বলো, যে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে বলছে দৈর্ঘ্য বরাবর গতিশীল একটি ভার্নিয়ার স্কেলের ভর এর স্থির ভরের দ্বিগুণ, তার মানে ভর এমটা, আচ্ছা তো এইগুলো থেকে আমি বলতে পারতেছি, আচ্ছা এম ইকুয়ালস টু 2m নট, ভর স্থির ভরের দ্বিগুণ। এখন বলছে গতিশীল অবস্থায় আপেক্ষিক দৈর্ঘ্য কত। আচ্ছা, গতিশীল অবস্থায় আপেক্ষিক দৈর্ঘ্য কত, ভাইয়া এখানে ভর দিয়ে আমার কিন্তু দৈর্ঘ্য চাইছে, বুঝতে পারছো? ভর দিয়ে দৈর্ঘ্য চাইছে। ঘটনাটা দেখো, প্রশ্নটার একটু প্যাচটা দেখো, তোমার ভর দিয়ে কি চাইছে, দৈর্ঘ্য চাইছে, এল ইকুয়াল টু কত। আমরা কি এর আগে কি করতাম, হয় ভর যদি দেওয়া থাকতো আমি বেগ বের করতে পারতাম, কিন্তু ভাই এখন দেখো আমার ভর দিয়ে দৈর্ঘ্য চাইছে, তো আমরা কিভাবে চিন্তা করব, চিন্তা করো দেখি সবাই। আচ্ছা, খুব সহজেই আমি চিন্তা করতে পারি, আমি জানি যে আমার দেওয়া আছে m ইকুয়ালস টু 2m নট, এইটা তো আমি এখান থেকে তো ইজিলি লিখতে পারি, এটা লিখতে পারি কি দেখো তো, m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার, এটা আমি তো সবাই জানি, তাই না? তার মানে আলটিমেটলি দেখো তো এখানে আমার কি বলা যাচ্ছে, রুট ওভার 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার, এই পুরো ভ্যালুটা
এম নট ভাগ এম না, এম নট ভাগ এম না, তো এই ভ্যালুটা কত, যদি এম নট ভাগ এম করি তার মানে কত, হাফ আসতেছে, এতটুকু আসছে। আচ্ছা আমার এল বের করতে বলছে, দেখো তো আমার এল যদি বের করতে বলে, আচ্ছা আমি এল সমান কি জানি, আমি জানি এল ইকুয়ালস টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার না, তাহলে এই জায়গায় আমি এই যে 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার এর মানটা কত পাইছি, হাফ পাইছি। এবার আমি এখানে বসাই দিই, বুঝতে পারছো? আচ্ছা এবার যদি আমি এখানে বসাই দিই তাহলে কি হচ্ছে বলো তো, এবার যদি আমি এখানে বসাই দেই তার মানে এল নট ইন্টু এই যে পুরো মানটা কত, হাফ, তার মানে 1/2, তার মানে আলটিমেটলি অ্যান্সারটা কত, এল নট ভাগ 2, এল নট ভাগ 2 তোমার অপশনে নাই, তার মানে কত আলটিমেটলি 0.5 এল নট, বুঝতে পারছো? 1/2 মানে কত, 0.5। এই ঘটনাটা কি বুঝতে পারছো, যে আমরা আগে কি করতাম, যে এইরকম ক্লু দিয়ে হয় ভি নির্ণয় করতাম, তাই না, ভি কত এটা বের করতাম, কিন্তু এখন কি বলা হচ্ছে, এই ক্লু দিয়ে আমার দৈর্ঘ্য কত সেটা বের করতে হচ্ছে। অনেকেই কনফিউজ লাগবে, অনেকেই কনফিউশনে পড়ে যাবা, কিন্তু ভাই কনফিউশনের কোনো সুযোগ নাই, তুমি দেখো একটু যদি মাথা খাটাও, এই ক্লু দিয়ে তুমি এই সংখ্যাটা বের করবা, এই সংখ্যাটা জাস্ট এই জায়গায় আসে কি তুমি পেস্ট করে দিবা, তাহলেই কিন্তু তোমার কি অ্যান্সারটা চলে আসতেছে, বুঝছো? আমি হয়তো অনেকেই এইভাবে চিন্তা করছো, তো যারা চিন্তা করছো তারা আর কি সঠিক করছো, তাদের জন্য কি অ্যান্সারটা এ। হ্যাঁ, তো আমরা এভাবে একটু কি চিন্তা করব, যেন কি আমাদের আর এই জিনিসগুলো নিয়ে কি কনফিউশন না হয়। হ্যাঁ, ওকে ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, আমাদের প্রশ্নটা কি এ, দেখছো মানে আমরা যে একটা, যদি এই জিনিসগুলো সব মুখস্থ করে কেউ, তাহলে সে বিপদে পড়ে যাবে ভাইয়া। জাস্ট আমাদের বুঝতে হবে যে কেন আমি কি কাজ করব, ঠিক আছে, কেন আমি কি কাজ করব। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, আচ্ছা এটা একটু দেখো কি বলছে, যে এত মিটার লম্বা একটা রকেট তোমার সামনে দিয়ে এত বেগে যাওয়ার সময় তার দৈর্ঘ্য তোমার কাছে কত মনে হবে, তাহলে তোমার কাছে দৈর্ঘ্য কি, এল ইকুয়ালস টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার, ঠিক আছে? তার মানে তোমার এল নট কত দেওয়া আছে বলো, বলো দেখি। আচ্ছা তাহলে আমার এল নটের ভ্যালু যেটা দেওয়া আছে, আচ্ছা মনে রাখবে এখানে আবার যদি বলি যে আমার বেগের ভ্যালু যদি হচ্ছে 0.5 সি হয়, তার মানে আমার এই পুরো ভ্যালুটা আছে না, এই পুরো ভ্যালুটা তখন হবে 0.8, আচ্ছা এটা আমাদের মনে রাখতে হবে 0.866, ঠিক আছে? এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই আসলে, মানে ম্যাথের সুবিধার্থে। হ্যাঁ, এই ওইটা কি বড় ছিল, ওইটা কিন্তু বড় ছিল না। তোমরা কি গত গত বছর কৃষির প্রশ্নগুলো দেখছো? হ্যাঁ, শুধু এইটার অ্যান্সার এইটা, এইটার অ্যান্সার এইটা, এরকম প্রশ্ন কিন্তু আসে না, একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন আসে। হ্যাঁ, এইটা কি যারা বলতেছে এই ম্যাথটা বড়, এই ম্যাথটা বড় বলার কোনো সুযোগ নাই, কারণ এইটা থেকে তুমি একবারে এই সংখ্যাটা বের করতে পারবা, এই সংখ্যাটা জাস্ট বসাই দিবা, অ্যান্সার চলে আসছে, এরকম ম্যাথ আসবেই। তোমরা প্রশ্ন মানে প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ প্রতি বছর, হ্যাঁ গত বছর আরো বেশি কঠিন আসছিল। এগুলা বড় না রে, প্রশ্ন কঠিন বলি না আমি, অ্যানালাইটিক্যাল প্রশ্ন, যে আমরা মুখস্থ জিনিসগুলো এইটার অ্যান্সার এইটা, এইটার অ্যান্সার এইটা, এভাবে তোরা হাজারটা মুখস্থ কর, কিন্তু ভাই এগুলো সবাই পারবে, কিন্তু যেইটা ঘুরাই দিবে সেটা তো বিপদ, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? তো প্রশ্ন কিন্তু খুব বেশি সহজ হবে না, প্রশ্ন একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন হবে, অন্তত ফিজিক্স আর ম্যাথটা এটা একটু কনসাসলি পড়বি, ঠিক আছে? এই জন্য আমি যদি কঠিনও আসে কিভাবে আসবে সেই জিনিসগুলো আমি টাচ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তো এটা আমরা ডিরেক্ট বলতে পারবো যে যদি আমার বেগের মানটা 0.5 সি হয়, তাহলে এই রুট ওভার এই পুরো সংখ্যার মানটা কত, 0.866, ঠিক আছে, 0.866, তার মানে আলটিমেটলি 10 ইন্টু 0.866, তাহলে এইটা যদি তুমি গুণ করো, তাহলে 10 যদি তুমি গুণ করো তার মানে কত আসতেছে বলো তো, 8.66, হ্যাঁ 8.66 মিটার, ঠিক আছে, 8.66 মিটার, তার মানে অ্যান্সারটা কি তোমার বি, ঠিক আছে, অ্যান্সার বি। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। দেখো এখন তোমার যদি এই সংখ্যাটা মুখস্থ না থাকতো তাহলে কিন্তু এইখানে কি করা লাগতো, 1 মাইনাস 0.5 এর উপর স্কোয়ার করা লাগতো, তার মানে 1 মাইনাস 0.5 স্কোয়ার মানে 0.25 বিয়োগ করা লাগতো, 0.75 তার উপরে রুট করা লাগতো, অন্তত 3 দিন লাগতো, ঠিক আছে? তো এই সংখ্যাটা ভাই আমি বারবার বলতেছি, এটা অবশ্যই রিভিশন দিবা, রিভিশন দিবা, ঠিক আছে? রিভিশন হচ্ছে নেটওয়ার্কে একটা চার্ট দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে নেটওয়ার্কে, ঠিক আছে, একটা চার্ট দেওয়া আছে নেটওয়ার্কে, অথবা তোমরা যাদের কাছে বই আছে তারা এই চার্টটার ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিও আমাদের, হ্যাঁ আমাদের গ্রুপে পোস্ট করে দিও, ঠিক আছে, সবার জন্য সুবিধা হবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলছে বলো দেখি। আচ্ছা এখন এখানে কি বলছে, আচ্ছা
এই টাইপের প্রশ্নগুলো তোমাদের মধ্যে কনফিউশন লাগে, আমরা আর কনফিউশনের জায়গা রাখবো না। দেখো কি বলছে, মহাশূন্যযান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে 2 দিন অতিবাহিত হলে পৃথিবীতে 4 দিন অতিবাহিত হবে। আচ্ছা, এখন তোমার কথা হচ্ছে ভাই কাকে উপরে নিব, কোনটা টি কোনটা টি নট, আমি অত কিছু বুঝি না। আমি জানি ভি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট ভাগ বড় হোল স্কয়ার ইন্টু সি, ঠিক আছে এইটা। তাহলে ভাইয়া ছোট কত বলতো, এখানে আমার ছোট হচ্ছে কত 2, বড়টা কত রে 4, এরপর কি স্কয়ার ইন্টু সি। আচ্ছা আচ্ছা, তো এটা কত আসতেছে, তার মানে আলটিমেটলি 1/4, তার মানে কত √3 ভাগ 2। হ্যাঁ, যদি আমরা করি √3 ভাগ 2, যদি আমরা করি 4, আচ্ছা তার মানে 2 স্কয়ার আলটিমেটলি, হ্যাঁ 2, তার মানে √3 ভাগ 2 ইন্টু সি। সি এর ভ্যালু কত 3 × 10⁸, ঠিক আছে। এটা একটু গুণ করতে পারবো না, এটা একটু তোমাকে কি গুণ করতেই হবে। হ্যাঁ, এটা যদি গুণ করো তার মানে আলটিমেটলি আসবে 2.6, হ্যাঁ 2.6 × 10⁸, ঠিক আছে 2.6 × 10⁸, ঠিক আছে। হ্যাঁ, তো এই সংখ্যাগুলো একটু ভালোভাবে চিন্তা করতে হবে তোমাকে, ঠিক আছে। জাস্ট এটা কি ছোট ভাগ বড় করবো, তাহলে কি তোমার ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। তো আশা করি এই জিনিসগুলো তুমি কি তোমার পারা উচিত, তুমি পারবা। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখন কি বলছে, আচ্ছা একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন পৃথিবীর হিসেবে 30 বছর, মহাকাশে কাটিয়ে এলে তার বয়স কত? আচ্ছা, পৃথিবীর হিসেবে সে 30 বছর কাটাইছে। আচ্ছা, মহাশূন্যচারী এত বছর বয়সে গেছে, এটা কিন্তু শুরুতে আমার হিসাবের বাইরে, এটা কিন্তু আমার হিসাবের বাইরে। তার মানে তার বেগ ছিল কত 1.8 × 10⁸। আচ্ছা দেখো, বেগের মান যদি 1.8 × 10⁸ হয়, তাহলে একবারেই কিন্তু আমি ওই যে সংখ্যাটা আমি বলে দিতে পারি যে এইটা যদি 1.8 × 10⁸ হয়, তাহলে আলটিমেটলি আমার রুটের ভিতরে যে সংখ্যাটা আসবে সেটা আসবে আমার 0.8, হ্যাঁ 0.8, ঠিক আছে। রুটের ভিতরে সংখ্যাটা কি 0.8 আমার চলে আসবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা ক্লু দেওয়া আছে। আচ্ছা, এখন আমার এইখানে 30 ইয়ার্স দেওয়া আছে, তার মানে আমি এখানে সহজে একটা জিনিস ইজিলি বের করতে পারবো যে দেখো তো টি ইকুয়ালস টু, আচ্ছা টি নট ইকুয়ালস টু টি ইন্টু √1 মাইনাস ভি ভাগ সি হোল স্কয়ার, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমি কেন এটা লিখলাম, এই টিটা হচ্ছে আমার পৃথিবীর হিসাবে, হ্যাঁ মনে রাখবা এইখানে টিটা হচ্ছে পৃথিবীর হিসাবে, উল্টাটা, হ্যাঁ পৃথিবীর হিসাবে, আর এইটা হচ্ছে রকেটে, এটা হচ্ছে রকেটে, ঠিক আছে রকেটে। তো এইখানে আলটিমেটলি যদি আমি দেখি, তাহলে আমার টিটা দেওয়া আছে, টি নটটা আমি বের করব। তাহলে তাহলে যদি আমি কি টি নটটা বের করি, তার মানে টি এর ভ্যালু কত বলো তো 30 ইন্টু এই পুরো সংখ্যাটা 1.8 × 10⁸ হলে এটা কি 0.8, তার মানে 0.8 আমি যদি গুণ করে দেই তাহলে কি হচ্ছে 3 আসতে 24, তাই না 3 আসতে 24, ওকে। আচ্ছা 3 আসতে 24, হ্যাঁ ওকে। আচ্ছা, তার মানে এইটা আসতে আসতে 3 আসতে 24 ইয়ার, ওকে। আচ্ছা, এরপর আমার কি দেওয়া আছে, আগে ছিল কত 25 বছর, তার মানে তার মোট বয়স কত, তাহলে বয়সটার কত হচ্ছে, সে ওইখানে কাটাইছে কত তার হিসাবে, মানে তার হিসাবে তার বয়সটা ওইখানে কাটাইছে 24 বছর, সে পৃথিবীতে আগে থেকে ছিল কত 25 বছর, তার মানে কত 49 ইয়ার্স, ঠিক আছে 49 ইয়ার্স, ঠিক আছে 49 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, তুমি যদি এই সংখ্যাটা, যদি তোমার এই সংখ্যাটা মনে না থাকতো, যদি তুমি এই সংখ্যাটা সম্পর্কে কনসাস না থাকতা, তাহলে কিন্তু কি তুমি ম্যাথটা করতে পারতা না, ঠিক আছে। তো ভাইয়া এই সংখ্যাটাকে কনসাস থেকে আমি এই পুরো ভ্যালুটা একবারেই বলে দিছি, এই পুরো ভ্যালুটা একবারেই বলে দিছি, এভাবে কি তুমি সময় দ্রুত করতে পারবা, ঠিক আছে ওকে। হ্যাঁ, দ্রুত করতে পারবা আর কি। হ্যাঁ, সাদমান অনেকেই মেনশন করছে, আর তোমরা তো মেনশন করো না, শুধু নিজে নিজেই ক্লাস করো, হ্যাঁ তাহলে তো হবে না, সবাইকে নিয়েই ক্লাস করতে হবে, ওকে। তো এই সংখ্যাটা আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কি বয়সটা বের করতে পারবো, ওকে। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা দেখো, খুবই এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে, এটা হচ্ছে আসার মতো প্রশ্ন। আচ্ছা, কি বলছে এখানে দেখো তো, বলছে প্লাটিনামের কার্যাপেক্ষক দেওয়া আছে এত ইলেকট্রন ভোল্ট হলে সূচন কম্পাঙ্ক কত। একবারে বাচ্চা প্রশ্ন, দেখো সবাই এটা একটু সলভ করো তো, দেখি দ্রুত কে সলভ করতে পারে। আচ্ছা, আমরা জানি কার্যাপেক্ষক, তার মানে ডাব্লিউ নট ইকুয়াল টু কি এইচ এফ নট, সূচন কম্পাঙ্ক, তার মানে কি এফ নট ইকুয়াল টু কত রে ডাব্লিউ নট ভাগ এইচ, ডাব্লিউ নটের ভ্যালু কত 6.2 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কত, আচ্ছা
প্লাঙ্কের ধ্রুবক কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34 এটা আমরা সবাই জানি। আচ্ছা এখন আমি কি ইলেকট্রন ভোল্ট রাখলে হবে, আমার কিন্তু এইটাকে জুলে নিতে হবে। জুলে নেওয়ার জন্য কি করব 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দ্বারা গুণ করব, ঠিক আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দ্বারা গুণ করব, ঠিক আছে। আচ্ছা তো এটা যদি আমরা গুণ করি দেখো তো যদি গুণ করি, আচ্ছা তো এই সংখ্যাটা গুণ করা তোমার জন্য একটু কষ্টকর, কেন দেখো তো এইখানে আছে 6.2, এইখানে তোমার কত আছে 6.6, তার মানে এইটা যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি হরে একটু বেশি থাকতেছে, ওয়ানের চেয়ে একটু বেশি, তার মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু একটু কম না। আচ্ছা তার মানে এইটা 1.6 এর চেয়ে কি একটু কম হবে, তার মানে এটা হচ্ছে লেস দেন 1.6, মানে একটু কম, লেস দেন 1.6 হবে এই সংখ্যাটা ইনটু পাওয়ার। পাওয়ার তোমার যেটা আসে তো পাওয়ার কত 10 ইনভার্স -19 আর কি উপরে গেলে +34, এটা হচ্ছে তোমার পাওয়ার। এখন ভাইয়া বলো তো যে 1.6 এর চেয়ে একটু কম কোনটা, 1.6 এর চেয়ে একটু কম, আমি যদি অপশনগুলো দেখি 1.6 এর চেয়ে একটু কম 1.5, তার মানে আমার কি অ্যান্সারটা এইটা, ঠিক আছে। কিভাবে আমি চিন্তা করলাম, এখানে আছে আমার 6.2, এখানে আছে আমার কি 6.6, একটু বেশি আছে, তার মানে হরটা আমার বড় হবে, হরটা যদি বড় হয় তার মানে এই যে সংখ্যাটা থাকতেছে এর চেয়ে একটু কি কম হবে না, কতটুকু কম হয় সেটা কত 1.5, ঠিক আছে। তো এভাবে যদি একটু রিলেটেড করে চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু কি অ্যান্সারগুলো করা যাবে। কারণ কি ভাইয়া সত্য কথা হচ্ছে তুমি যতই ক্যালকুলেশনে প্রো হও, এইটা তুমি একুরেট মান পরীক্ষার হলে বসে বের করার মতো তোমার সময় থাকবে না। এই কারণে কি আনুপাতিক মান চিন্তা করতে হবে, ঠিক আছে, এই কারণে তোমাকে আনুপাতিক মান চিন্তা করতে হবে। ওকে ওয়ালাইকুম আসসালাম, তাসনিম সিনে 3 দিন পর ক্লাসে আসলো, সে ফেল। ওকে আমরা পরের প্রশ্ন দেখি। ওকে তো আশা করি আমরা হচ্ছে পরমাণু আধুনিক পদার্থবিজ্ঞান খুব ভালোভাবেই পারবো। আচ্ছা এই অধ্যায়টা আমি এক লাইনের মধ্যে শেষ করে দিব। দেখো পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান শুরুর কথা আছে, আমি 3টা ফর্মুলা তোমাকে দেখাবো, 3টা ফর্মুলা খুব ভালোভাবে পড়তে দিলেই হয়ে যাবে। En ইকুয়াল টু E1/n² আর Rn ইকুয়াল টু n² ইন্টু R1, এই দুইটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা তুমি মনে রাখবা যে এইটা হচ্ছে T ইকুয়ালস টু n ইন্টু টি হাফ। আচ্ছা এই ক্ষেত্রে যদি বলে অবশিষ্ট, অবশিষ্ট সেটা কি 1/2n অথবা n0/2n। 85% প্রশ্ন এই টপিক থেকে আসবে, তো এইটা তুমি একটু ভালোভাবে দেখে নিবা। আচ্ছা আরেকটা হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়া থেকে আচ্ছা বিক্রিয়া সলভ করতে গেলে আমাদের বিশেষ কয়েকটা জিনিস জানতে হবে। আচ্ছা সেই জিনিসগুলো যদি আমি বলি যে আলফা কণা গামা কণা, গামা কণা, বিটা কণা, হ্যাঁ। আচ্ছা আরেকটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে নিউট্রন। এই কয়েকটা জিনিস একটু পড়বা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, তোমাদের উপকার হবে আশা করি। আচ্ছা আলফা কণা কি ভাইয়া বলো তো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে হিলিয়াম 2 আচ্ছা হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা গামা কণা কি এর হচ্ছে নিশ্চয় আর পৃথিবীতে কেউ নাই, তার মানে গামা কত, গামা হচ্ছে 0 আচ্ছা বা এটা অনেক সময় তোমরা দেখবা যে n দ্বারা প্রকাশ করছে n0 পৃথিবীতে এর কেউ নাই। বিটা কণা ইলেকট্রনের মতো, তার মানে কত E-10, হ্যাঁ এটা হচ্ছে লাইক ইলেকট্রন। ওকে আচ্ছা এরপর যদি দেখি প্রোটনের ক্ষেত্রে আমরা পিটা দেখি কত 10, নিউট্রন কত 10। আচ্ছা নিউট্রন এটা হচ্ছে 0 1, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবা। আচ্ছা এখন এই ক্ষেত্রে তোমার প্রশ্নগুলো কিভাবে বলতে পারে, যদি বলে বিটা কণা নির্গত হয় তাহলে কি পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, যদি আলফা কণা নির্গত হয় ভর সংখ্যা 4 হ্রাস পায়, পারমাণবিক সংখ্যা কি 2 হ্রাস পায়। তো এই টাইপের চিন্তাগুলো যদি তুমি একটু করতে পারো তেজস্ক্রিয়তা এবং পরমাণু মডেল থেকে তোমার কি কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো আশা করি তোমরা এটা পারবা। আচ্ছা যদি গত ইয়ে থাকে তাহলে পড়ো, কিন্তু আসলে বই নিউ পড়াই ভালো। আচ্ছা যেটা লাস্ট নাইট ফাইটে নতুন আমি তোমাদের একটা জিনিস দেখাই, লাস্ট নাইট ফাইটে কি আমার কাছে আছে, কই গেল লাস্ট নাইট ফাইট বইটাতে, এবার হচ্ছে আমি খুব চমৎকার একটা জিনিস দিছি তোমাদেরকে। আচ্ছা লাস্ট নাইট ফাইটটা আমি আমার এখানে দেখতে পাচ্ছি না আমার স্টুডিওতে।
আচ্ছা লাস্ট নাইট ফাইটটা যদি সুযোগ থাকে, হ্যাঁ, তাহলে আপডেটটা পড়ি, ওইখানে আমি খুব সুন্দর কিছু জিনিস সামনে দিয়ে দিছি। হ্যাঁ, ওকে, যাই হোক তোমরা এই জিনিসগুলো একটু দেখবা। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এখানে আমরা একটু সংখ্যা মনে রাখতেই পারি যে এই E1 এর ভ্যালুটা আমরা মনে রাখবো যে সেটা কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, আর এখানে R1 এর ভ্যালুটা কত, 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এতটুকু চার্ট যদি তোমার পড়া থাকে, তুমি পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টার থেকে 100% অ্যান্সার করতে পারবা। তো কিভাবে করবা আমরা একটু প্রশ্ন সলভ করে তোমাকে দেখাই। ওকে, আচ্ছা সবাই এই প্রথম প্রশ্নটা যদি একটু দেখো, কি বলছে বলো তো। আর বলা আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আমার দেওয়া আছে, আমি বলছিলাম মুখস্থ রাখবো। আচ্ছা, দেওয়া আছে, বলছে তৃতীয় বোর কক্ষপথে শক্তি কত। আমি কি জানি, বললাম রে একটু আগে, En ইকুয়াল টু কত, E1 ভাগ n স্কয়ার না, E1 ভাগ n স্কয়ার না। আমার E1 এর মান কত বলো তো, -13.6। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কত, 3 স্কয়ার মানে কত, 9। আচ্ছা, এখন আমার সবগুলো ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, তাহলে কি আমার আর ইলেকট্রন ভোল্ট চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে না। তার মানে আলটিমেটলি দেখো তো, -13.6 ডিভাইডেড বাই 9 EV। আচ্ছা, এখন এইটা তুমি কি কাটাকাটি করতে পারবা না? দেখো তো কাটাকাটি করা যায় কিনা বলো। আচ্ছা, তুমি যদি এই কাটাকাটিটা করো তাহলে অবশ্যই কত, কি তোমার 3.4 হওয়া পসিবল, বা 1.5, বা কি তোমার হচ্ছে 14.8 হওয়া কিন্তু পসিবল না। ঠিক আছে, তার মানে অবশ্যই কত, 1.5। ঠিক আছে, অবশ্যই হচ্ছে 1.5। ঠিক আছে, তৃতীয় বোর কক্ষপথে কত সেটা, -1.5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, -1.5। আচ্ছা আসিফ, আচ্ছা যেহেতু ক্লাসে এখন সবাই আছে, আসিফের প্রশ্নের অ্যান্সারটি একটু বলে দিই যে ভাই আজকে রাতটা অন্তত এতটুকু বিশ্বাস কর 20 তারিখ পরীক্ষা হবে, এতটুকু বিশ্বাস করে কালকে দুপুর পর্যন্ত পড়তে থাক, কালকে দুপুরের পর ফাইনাল নিউজ পাবি। এখন এই যে সবচেয়ে বড় কথা কি, আমরা আসলে ধৈর্য হারাই ফেলি। ফাইনাল হবে কালকে দুপুরের পর, আমরা আজকে রাতে কেন টেনশন করব? আমার টেনশন করারই দরকার নেই। আমি ধরে নিব যে পরীক্ষা 20 তারিখ হবে, আমি পড়তে থাকি না, কালকে দেখা যাক, ফাইনাল হইলে হইলে, না হইলে নাই, আমি পড়তে থাকি। ঠিক আছে, তো কালকের দুপুরের আগ পর্যন্ত তোমরা পরীক্ষা হবে কি না এটা নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না, সেটা কালকে দুপুরের পরে দেখা যাবে। আজকে আমার এখন কি ধরে রাখতে হবে যে হ্যাঁ পরীক্ষা হবে। ঠিক আছে, এতটুকু ধরে রাখো। ঠিক আছে, এর বাইরে কোনো চিন্তা করা যাবে না, কালকে দেখা যাক কালকে কি হয়। এখন পর্যন্ত ফেসবুকে যা দেখতেছো সব গুজব, একটাই একুরেট নিউজ না ভাই। কালকে দুপুরের পর, আজকে পর্যন্ত আমি ধরে নিব 20 তারিখ পরীক্ষা হবে, সেই আলোকে আমি প্রিপারেশন নিতে থাকবো, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, দেখো তো এটা আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলছে। আচ্ছা, 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের এত অংশ অবশিষ্ট থাকে, তার মানে টি এর ভ্যালু দেওয়া আছে আমার কত, 14 মিনিট। আচ্ছা, এত অংশ অবশিষ্ট, তার মানে অবশিষ্টটাকে আমি কি বলছিলাম বলতো, অবশিষ্ট অংশটাকে বলছিলাম 1/2n। তার মানে কত, 1/16। 1/16 কে 2 আকারে যদি প্রকাশ করি তাহলে কত বলতো, 1/2 1/2 তাই না? আচ্ছা, তার মানে আমার এখানে আমার দরকার কি, এখানে আমার দরকার হচ্ছে স্মল এনটা, স্মল এন ইকুয়ালস টু কি 4। হ্যাঁ, স্মল এন ইকুয়ালস টু 4। তা আমি কি জানি, আমি জানি যে টি ইকুয়ালস টু, আমি জানি টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ। তার মানে আমি কি অর্ধেক বের করতে বলছে, টি হাফ কত রে, টি ভাগ এন, টি ভাগ এন, টি এর ভ্যালু কত, 14, 14/4, 14/4। এটা কি অপশনে আছে? নাই। 14/4 একটাতে অপশনে নেই, যদি কাটাকাটি করিস কত, 7/2, 7/2 তোর অপশনে আছে। ঠিক আছে, 7/2 অপশনে আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এখানে এক্সট্রা তোকে যেটা করতে হবে, আচ্ছা আমি তোকে এক্সট্রা বলবো যে তুমি হচ্ছে এক্সট্রা এখান থেকে হচ্ছে ল্যামডা কত, ল্যামডা কত, আর হচ্ছে টাউ কত। হ্যাঁ, টাউ কত, এই দুটো বের করবা। ক্ষয় ধ্রুবক এবং কে গড়ায়ু, এই দুটো তুমি কি বের করবা। ওকে, হ্যাঁ, বিদ্যুৎ পিলা, পিলা গ্লোবোসা, এটা তো একটা ফুলের নাম রে, পিলা গ্লোবোসা নাকি, অর্ণব, ইভা, ইভা অথই, মানিসা, তাওসিফ। ওকে, আরে তোর একটু সহজ সহজ নাম রাখবি, এত কঠিন নাম রাখলে হয় রে। ওকে, তো আমরা এইটা প্রশ্ন সলভ করতে পারবো, আমরা পরের প্রশ্নটার দিকে চলে যাই। আচ্ছা, আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা আমার বলা আছে
একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন দেওয়া আছে, তার মানে আমার টি হাফ দেওয়া আছে 10 দিন। আচ্ছা, এত কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু 1 মাস পরে, 1 মাস পরে অবশিষ্ট থাকবে, তার মানে টি এর ভ্যালু দেওয়া আছে কত, আমার টি এর ভ্যালু দেওয়া আছে 1 মাস মানে কত, 30 দিন। আচ্ছা, তাহলে আমার কতটুকু অবশিষ্ট থাকবে এটা বের করতে বলছে। তো আমি শুরুতে টি আর টি হাফের মধ্যে তো একটা সম্পর্ক জানি, আমি জানি কি, আমি জানি টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ। এই জায়গা থেকে আমি কি এনটা বের করতে পারি না, টি বাই টি হাফ। তার মানে টি বাই টি হাফ কত আসে, টি এর ভ্যালু কত আছে 30 ডিভাইডেড বাই 10, তার মানে যদি কাটাকাটি করি কত, এন এর ভ্যালু 3 পাইছি। আচ্ছা, এখন আমার বলছে অবশিষ্ট পরিমাণ, তার মানে আমি তো এটা জানি ভাইয়া, আমি তো এটা জানি যে আমি অবশিষ্ট জানি কি বলতো, অবশিষ্ট আমি এটা জানি না, অবশিষ্ট ইকুয়াল টু কি এন নট ভাগ 2 টু দি পাওয়ার এন। আচ্ছা, তুমি বলতে পারো যে ভাই আমি কেন 1 ভাগ 2 টু দি পাওয়ার এন নিলাম না, ভাইয়া এখানে তো আমার আদি পরিমাণটা দেওয়া আছে, হ্যাঁ আদি পরিমাণটা 2 কেজি দেওয়া আছে, তো এই কারণে কি আমরা এটা না নিয়ে এটা নিছি, ঠিক আছে। ওকে, আমার এন নটের ভ্যালু কত বলো তো, এন নটের ভ্যালু কত 2, 2 টু দি পাওয়ার এন মানে কত 2 টু দি পাওয়ার 3, তার মানে কত 2 ভাগ 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, তার মানে কত 1 ভাগ 4, ঠিক আছে 1 ভাগ 4। ও আচ্ছা, পিলা গ্লোবাস শামুকের বৈজ্ঞানিক নাম, আর আমি করছি কি বায়োলজি, হ্যাঁ বুঝতে পারছিস, মানে ফুলের নাম বলতেছি, দেখছিস আমি তোরে শামুককে ফুল বানাই দিছি, হ্যাঁ এগুলা আসলে বয়স হয়েছে তো ভুলভাল বলি, ঠিক আছে এগুলা আর মনে নাই। আচ্ছা, পিলা গ্লোবাস হচ্ছে শামুকের বৈজ্ঞানিক নাম। দেখ, তোদের ফিজিক্স ক্লাসে বায়োলজিও পড়াই দিলাম, এটা যদি প্রশ্নে আসে তাহলে কি তোরা পেয়ে গেলি, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো, এখানে খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে, তার মানে কত টি হাফ দেওয়া আছে, অণুটির এত অংশ ক্ষয় হতে কত সময় লাগবে, তার মানে আমরা কি টিটা কত এটা বের করতে বলছে, কত সময় মানে টি কত এটা বের করতে বলছে। আচ্ছা, আমার ক্লু দেওয়া আছে ক্ষয় হতে, তাহলে ভাই আমার অবশিষ্ট লাগবে, আমার আমার কি অবশিষ্ট কত 1 মাইনাস 7/8 না, তার মানে কত এখানে আসলে মিলে 1/8, তার মানে 1/8 মানে কত রে 1 ভাগ 2 টু দি পাওয়ার 3, তার মানে আমি এখানে পাইলাম না কি যে স্মল n ইকুয়ালস টু 3, হ্যাঁ আমি স্মল n পাইছি, টি হাফ পাইছি, আর টিটা বের করতে পারবো না, ইজিলি পারবো, বল দেখি। আমরা জানি কত টি ইকুয়ালস টু n ইন্টু টি হাফ, ঠিক আছে। তাহলে আমার n এর ভ্যালু কত, আমরা পাইলাম n এর ভ্যালু 3, টি হাফ কত 5 দিন, 3 5 কত 15, হ্যাঁ 15 ডেজ, ঠিক আছে। আচ্ছা দেখ, এখানে এই যে বিদ্যুৎ যেটা বলছে 75% ক্ষয় যদি হয় তাহলে অবশিষ্ট কত। আচ্ছা, বিদ্যুতের প্রশ্নটা স্টুডেন্ট প্রশ্ন, যে 75% ক্ষয় মানে কত, 75% ক্ষয় মানে অবশিষ্ট কত, অবশিষ্ট অবশিষ্ট হচ্ছে তোর কত 25%, 25% মানে কত রে, 25% মানে হচ্ছে 25/100, তার মানে কত 1/4, 1/4 মানে কত 1/2 স্কোয়ার, তার মানে এই দেখ স্মল n ইকুয়াল টু 2, ঠিক আছে। দেখ বিদ্যুৎ, তোর প্রশ্নটা এরকম কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম, আচ্ছা হইল শামুক, পচা শামুক, আপেল শামুক, কি একটা ওই যে কথা আছে না যে পচা শামুকে পা কেটেছে নাকি এরকম। আচ্ছা যাই হোক, ওগুলো নিয়ে আমরা কথা বলবো না। তার মানে আমরা কি পাবো, দেখো ওই যে বিদ্যুতের প্রশ্নটাও কিন্তু আমরা কি সলভ করে ফেললাম, যদি বলতো যে হচ্ছে 75% ক্ষয়, তার মানে কি অবশিষ্ট আমার 25%, ওইটা কি 1/2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করছি। এগুলো আমি একাডেমিক ক্লাসে বলতে হচ্ছে তোমাদের গুচ্ছ কোর্সে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা জিনিস পড়াইছি আমি। যাই হোক, তো এখন আমরা কি এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো, ওই যে কণা সম্পর্কে বললাম, কণা পরিচিতি, যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি হয় বলো তো। আচ্ছা, তো এক্সট্রা আমি বলবো, এক্সট্রা তোমরা বলবা, মনে রাখবা, আলফা কণা নির্গত হলে, আলফা কণা নির্গত হলে কি হয় তোমরা ওইটা বলো, ভর সংখ্যা 4 কমে, হ্যাঁ 4 কমে, পারমাণবিক সংখ্যা 2 কমে, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে হচ্ছে গামা কণা নির্গত হলে কি হবে, বা হচ্ছে তোমার বিটা কণাতে এটাই বলছে। আচ্ছা, বিটা কণা নির্গত হলে কি হয় বলো তো, এই বলো সবাই, বিটা কণা নির্গত হলে কি হয়, বিটা কণা নির্গত হলে কি হয়। আচ্ছা, অনুরূপভাবে নিউট্রন নির্গত হলে কি হয়, অনুরূপভাবে প্রোটন নির্গত হলে কি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বা। আচ্ছা, তাহলে মনে রাখবা যে আমাদের যদি কি হয় বিটা কণা নির্গত হয়, তার মানে বিটা কণা কত ইলেকট্রন -1 0, তার মানে -1 0, তাহলে কি হয়
প্রোটন সংখ্যার পরিবর্তন হয় না, তাহলে পারমাণবিক সংখ্যা কি বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা কতটুকু বৃদ্ধি পায়? 1, হ্যাঁ 1 বৃদ্ধি পায়, ঠিক আছে, 1 পরিমাণ বৃদ্ধি পায়, বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, ঠিক আছে। হ্যাঁ, ইভা বলছে, অর্ণব বলছে, তৌসিফও বলছে। ওকে, হ্যাঁ ওকে, তার মানে ভাইয়া আমার যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি হয়? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কতটা? 1 পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, তার মানে যদি আমার যদি কি হয় সোডিয়াম হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 11, এটা কত 12, ঠিক আছে। ঠিক আছে, যদি এখান থেকে কি আমার বিটা কণা নির্গত হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি কি মাইনাস ইলেকট্রন বের হয়ে যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে, এটা এরকম না, এটা আলটিমেটলি নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিটা কণা আমার নির্গত হয়, ঠিক আছে। ওকে, আমরা এটা পারবো, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ দেখো এইটা দেওয়া আছে, বলছে এখানে কত হবে বলো। বিকারিত অনুপস্থিত কণাটা কোনটা? অনুপস্থিত কণা কোনটা? সহজ কথা হচ্ছে, আমরা এইটা আর এখান থেকে যদি আমি এখানে এ ধরি, এখানে বি ধরি, এইটা সমষ্টি সমান, আর নিচ থেকে হচ্ছে আমি আবার বলবো এই যে এতটুকু আর হচ্ছে এতটুকুর সমষ্টি সমান। তার মানে আমি বলতে পারি 27 + 4 = 30 + a, এখান থেকে a কত, আর আবার বলতে পারি কত 13 + 2 = 14 + b, এখান থেকে b কত, ঠিক আছে বলো তো, a কত আর b কত বলো, কত আসে দেখি, a আর b এর কত আসে বলো তো। আচ্ছা, আমার এখান থেকে আলটিমেটলি, আচ্ছা তার মানে আলটিমেটলি কত আসতেছে, a = যদি আমি বের করি কত, এখানে কত ছিল 27, ঠিক আছে, বয়স হয়েছে তো, তাহলে 27 + 4 তার মানে কত 31 - 3, তার মানে কত এর ভ্যালু 1। আচ্ছা, বি এর ভ্যালু কত 15, 15 - 14 তার মানে কত 1, তার মানে x11, 11 কত হয় রে বলো, x11 কোনটা, x1 হচ্ছে বলো, x11 কোনটা বলো তো, এটা তোমাদের বলতে হবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বলো। x11 হচ্ছে প্রোটন, ঠিক আছে, x11 হচ্ছে তোমার প্রোটন, প্রোটনের ক্ষেত্রে হচ্ছে x11, ঠিক আছে, ওটা সামনে একটু ভুল হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটন কি x11, যদি এরকম হয় তাহলে সেটা কি হয়ে যাবে প্রোটন, ঠিক আছে। ওকে, হ্যাঁ হাইড্রোজেন নিউক্লিয়াস বা হচ্ছে প্রোটন, হ্যাঁ হাইড্রোজেন নিউক্লিয়াস বা প্রোটন, অনেক সময় প্রোটন বা কি হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন নিউক্লিয়াসও বলতে পারে, হ্যাঁ। ওকে ওকে, হ্যাঁ আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, অনুরূপভাবে তোমরা বলো তো ওয়াইটা কি হবে এখানে, ওয়াইটা কি হবে বলো, সহজ কথা কি, তাহলে 11 + 4 = কত 14 + a, তাহলে এখানে a সমান কত আসতেছে, আর নিচে কত 5 + 2 = 7 + b, এখানে b সমান কত আসতেছে বলো, তাহলে এখানে কত আসতেছে, তাহলে 11 15, হ্যাঁ 11 + 4 = কত, আরে বয়স হয়েছে তো 14, ঠিক আছে, তাহলে 15, তার মানে এখানে a এর ভ্যালু কত আসতেছে 1, এখানে 1 আর এখানে কত 7 মানে 7 0, তার মানে x01 বলো, x01 কোন কোণা নির্দেশ করে বলো দেখি, x01 কোন কোণা নির্দেশ করে, x01 নিউট্রন নির্দেশ করে, ঠিক আছে, এইটা হচ্ছে কি নিউট্রন নির্দেশ করতেছে, ঠিক আছে, x01 নিউট্রন নির্দেশ করতেছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে, হ্যাঁ এই প্রশ্নগুলো প্রচুর আসে, এই প্রশ্নগুলো ভুল করা যাবে না। আরে আচ্ছা সুন্দর, হ্যাঁ তোমরা সবাই সি বলছো, ওকে সাবাস। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ এটা একটু দেখো কি বলছে, এখানে বলছে হিলিয়ামের এতটা নিউক্লিয়াসে বন্ধন শক্তি দেওয়া আছে, গড় বন্ধন শক্তি কত, দেখো মনে রাখবা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি তোমাকে, এখানে কয়েকটা জিনিস একটু পড়াই তোমাকে, দেখো মনে রাখবা যে ভর ত্রুটি, আচ্ছা এখানে একটু জিনিস ক্লিয়ার করি, দেখো ভর ত্রুটি, ঠিক আছে, ভর ত্রুটির ক্ষেত্রে দুইভাবে আমরা বের করব। ভর ত্রুটি যদি আমাদের বের করা লাগে কখনো, মনে রাখবা এটা হচ্ছে বিক্রিয়ায়, হ্যাঁ এটা হচ্ছে বিক্রিয়ায়, আর একটা হচ্ছে তোমার একটা হচ্ছে পরমাণুতে, হ্যাঁ পরমাণু বা অণুতে, ঠিক আছে, পরমাণু বা অণুতে, ঠিক আছে, পরমাণু বা অণুতে। আচ্ছা, তো মনে রাখবা, আচ্ছা আমরা নর্মালি পরমাণুতেই ভর ত্রুটিটা বের করি, আচ্ছা পরমাণুতেই বের করব। আচ্ছা, মনে রাখবা যে আমরা এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবো, যে বিক্রিয়ার ক্ষেত্রে ভর ত্রুটি ΔMটা হচ্ছে বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর, ঠিক আছে, উৎপাদের ভর,
ঠিক আছে, উৎপাদের ভর, হ্যাঁ ভর সংখ্যা, এখানে কিন্তু ভর সংখ্যা, ঠিক আছে ভর সংখ্যা, এখানেও বিক্রিয়কের ভর সংখ্যা মানে কি উৎপাদের ভর সংখ্যা। আচ্ছা যদি আমার পরমাণুতে ভর ত্রুটি বলে ডেল এম মনে রাখবা, তার মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, আচ্ছা এইটা একটু বড়, এইটা একটু দেখাচ্ছি, যে পরমাণুতে বলে ডেল এম হচ্ছে প্রোটন সংখ্যা সংখ্যা ইন্টু প্রোটনের ভর, প্রোটনের, আচ্ছা এখানে প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর, হ্যাঁ নিউট্রনের ভর, ঠিক আছে মাইনাস ভর ভর অফ নিউক্লিয়াস, ঠিক আছে ভর অফ নিউক্লিয়াস, ঠিক আছে। এই টাইপের প্রবলেমগুলো একটু কিন্তু ভর ত্রুটিটা দেখবা, ঠিক আছে। আচ্ছা ভর ত্রুটি যদি দেখো তাহলে তুমি কি বন্ধন শক্তি পাবা, ভর ত্রুটি পাইলে কি তুমি বন্ধন শক্তি পাবা, এখানে বন্ধন শক্তি, তাহলে বন্ধন শক্তি কত জাস্ট মনে রাখবা, ডেল ইটা হচ্ছে ডেল এম ইন্টু কি ডেল এম ইন্টু সি স্কোয়ার, অথবা এএমইউ ইন্টু 931, ঠিক আছে। এভাবে কিন্তু তুমি বন্ধন শক্তি বের করতে পারো। কিন্তু ভাইয়া এখন আমার কি বলছে, এখন আমার বের করতে হবে গড় বন্ধন শক্তি। গড় বন্ধন শক্তিটা কি, গড় বন্ধন শক্তিটা মনে রাখবা যে বন্ধন শক্তি ডেলি ডিভাইডেড বাই ভর সংখ্যা, ডেলি ডিভাইডেড বাই ভর সংখ্যা। আমার ডেলিটা কত দেওয়া আছে রে, এখানে ডেলিটা দেওয়া আছে কত 27.128, 27.128, ভর সংখ্যা কত দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে কত, এই যে এইটা হচ্ছে আমার কি ভর সংখ্যা, তার মানে কত ভর সংখ্যা 4, হ্যাঁ তো এইটা যদি কাটাকাটি করিস তাহলে কি অ্যান্সার হয়ে যাবে, দেখ 4 7 28, যদি 7 দিয়ে কাটাকাটি করিস, আচ্ছা তাহলে তাহলে একটু চিন্তা করার কত হয়ে যাবে, তার মানে 4 7 28 বেশি হয়ে যায়, তার মানে কত 4 6 24, তার মানে 6 রিলেটেড কিছু একটা আসবে, হ্যাঁ তার মানে অ্যান্সারটা কি আমরা বলতে পারবো, অ্যান্সারটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে অ্যান্সারটা কি আমার 6 রিলেটেড কিছু একটা হবে, তার মানে অ্যান্সারটা কি আমার এ, ঠিক আছে। আচ্ছা এইটা পুরো ভর ত্রুটির জিনিসটা ক্লিয়ার করলাম, যে যদি আমার ভর ত্রুটি বের করতে বলে বিক্রিয়া থেকে, যদি বিক্রিয়া থেকে তার মানে বিক্রিয়কের ভর সংখ্যা মাইনাস কি উৎপাদের ভর সংখ্যা, যদি পরমাণু থেকে বলতে পারে তার মানে একটা প্রোটনের ভর, প্রোটন সংখ্যা ইন্টু কি প্রোটনের ভর প্লাস কি নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর সংখ্যা, তাহলে কিন্তু আমি ভর ত্রুটিটা বের করতে পারবো। আচ্ছা যদি ভর ত্রুটি পাই তাহলে আমি বন্ধন শক্তি বের করতে পারবো। বন্ধন শক্তি কিভাবে, ডেল এম সি স্কোয়ার, ডেল এমটা অবশ্যই কি ডেল এমটা অবশ্যই কি কেজি এককে, ঠিক আছে। আচ্ছা আর যদি এমইউ এককে থাকে তাহলে কি আমি জাস্ট 931 গুণ করে দিয়ে কি আমি বন্ধন শক্তিটা বের করতে পারবো। আচ্ছা যদি বলে গড় বন্ধন শক্তি বা প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, তাহলে কি বন্ধন শক্তি ডিভাইডেড বাই ভর সংখ্যা, এইটা করলে কি আমি গড় বন্ধন শক্তি বা প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি এই জিনিসগুলো বের করতে পারবো, ঠিক আছে। তো আশা করি আপনারা কি পারবেন ইনশাআল্লাহ। ওকে আমরা একটু পরের এই প্রশ্নটা সবাই আপনি সলভ করেন, হ্যাঁ এই প্রশ্নটা সবাই একটু সলভ করেন দেখি। আচ্ছা এই প্রশ্নটা সবাই একটু সলভ করেন। আচ্ছা দেখি, আচ্ছা এখানে কি বলছে, কোনটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, কোনটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি বলো তো। আচ্ছা এখানে দুইটা জিনিস মনে রাখবা, যে ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা, আরেকটা হচ্ছে আয়নায়ন ক্ষমতা, ঠিক আছে আয়নায়ন, আয়নায়ন ক্ষমতা, ঠিক আছে আয়নায়ন ক্ষমতা, ঠিক আছে। এই দুইটা জিনিস কিন্তু একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে ভেদন ক্ষমতা এবং আয়নায়ন ক্ষমতার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। আচ্ছা এই পার্থক্যটা হচ্ছে এরকম, যে ভেদন ক্ষমতার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে গামা বিটা আলফা, হ্যাঁ এই অনুপাতটা যদি কখনো আমাদের বের করতে বলে তাহলে মনে রাখবা 1000:100:1। আচ্ছা যদি আয়নায়ন ক্ষমতা বলে তার মানে আলফা বিটা গামা, ঠিক আছে আলফা বিটা গামা, সেটা হচ্ছে 1:100:1000, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো একটু কি মাথায় রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ক্লাস তো আজকে থেকেই শেষ, আর ইভা কি করতেছে আজকে ফার্স্ট ক্লাস শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ আমাদের ক্লাস তো শেষ হয়ে গেল রে। তুই যদি ফার্স্ট ক্লাস করিস তাহলে ফেসবুকে তোরা থেকে কি করিস, সারাদিন কি ওই রিলস দেখিস, হ্যাঁ আচ্ছা ওকে তো এটা আমরা পারবো, আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকা উচিত না। আমরা একটু পরের চ্যাপ্টারটা দেখি, হ্যাঁ দেখো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এইখান থেকে খুবই বাছাইকৃত প্রশ্ন হয়, খুবই সহজ প্রশ্ন হয়। এখানে সহজ কথা ক্ষেত্রে আমি যদি বলি, আচ্ছা প্রথম কথা হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে, হ্যাঁ
আচ্ছা, এখানে মনে রাখবি দুইটা জিনিস, একটা হচ্ছে পি টাইপ আর এন টাইপ। হ্যাঁ, এই দুইটা ক্ষেত্রে তত্ত্বীয় অংশ, ঠিক আছে? তত্ত্বীয় খুব ভালোভাবে দেখবি। হ্যাঁ, তত্ত্বীয় খুব ভালোভাবে দেখবি। আচ্ছা, পি টাইপ এবং এন টাইপের জায়গাটা একটু আমি তোমাদের ফাইনালি আর একবার বলে দেই, যেন তোমাদের কি কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, তোমাদের একটু ফাইনালি তাও বলে দেই, তাহলে কি আশা করি আর লাগবে না। আচ্ছা, এটা তোমরা একটু চাইলে পড়তে পারো, অথবা আমি বলে দেই। আচ্ছা আচ্ছা, এতটুকু একটু হচ্ছে কোনটা কি কি যুক্ত করা হয় এটা একটু তথ্য পাঠ পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এইখানে আবার আমি যদি বলি, যদি আরেকটা জিনিস তোমাকে বলি, যে আলফা আর বিটার যে ম্যাথগুলো আছে না, আলফা বিটা আই ইকুয়াল টু আই বি প্লাস আইসি, এই টাইপের যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো একটু পড়বা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে এখানে পড়তে হবে, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস তুমি যদি পড়ো সেটা হচ্ছে লজিক গেট। হ্যাঁ, লজিক গেট পড়বা। আরেকটা তোমাকে পড়তে হবে এখান থেকে বেস রূপান্তর বা সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে কি বেস রূপান্তর, ঠিক আছে? বেস রূপান্তর, ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? এই যে পি টাইপ এন টাইপের বৈশিষ্ট্য, হ্যাঁ, এদের হচ্ছে বৈশিষ্ট্য, তত্ত্বীয় বৈশিষ্ট্য পড়বা। পি টাইপ এন টাইপের বৈশিষ্ট্য পড়বা, যে কি কি যুক্ত করলে পি টাইপ হয়, কি কি যুক্ত করলে এন টাইপ হয়, আলফা বিটা আই, এই ফর্মুলা থেকে ম্যাথ করবা, লজিক গেট এবং সংখ্যা পদ্ধতি পড়বা, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা একটু জাস্ট দুই একটা প্রশ্ন সলভ করবো। বলো দেখি, বিশুদ্ধ অর্ধপরিবাহীকে নিচের কোন অপদ্রব্য মিশালে পি টাইপ অর্ধপরিবাহী হয়? বলো, পি টাইপ অর্ধপরিবাহী কোনটার ক্ষেত্রে বলা হয়? বলো দেখি, পি টাইপ কোন ক্ষেত্রে যুক্ত করা হয়? বলো। আচ্ছা, পি টাইপ কোন ক্ষেত্রে যুক্ত করা হয় বলো দেখি। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা পারবা। পি টাইপের মনে রাখবা অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম বা ত্রিজুজি, ঠিক আছে? পি টাইপের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম বা ত্রিজুজি। ওকে, আচ্ছা, পি টাইপের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, পি টাইপের ক্ষেত্রে বিশুদ্ধ প্লাস ত্রিজোজি, ঠিক আছে? ত্রিজোজি, তাহলে কিন্তু তোমার কি পি টাইপ হয়ে যায়। আর এন টাইপের ক্ষেত্রে মনে রাখবা, এন টাইপের ক্ষেত্রে বিশুদ্ধ প্লাস পঞ্চযোজি, ঠিক আছে? বিশুদ্ধ প্লাস পঞ্চযোজি, ঠিক আছে? বিশুদ্ধ প্লাস পঞ্চযোজি করলে কি তোমার হচ্ছে এন টাইপটা হয়ে যায়, ঠিক আছে? আমরা কি এখানে অ্যালুমিনিয়াম। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহীতে কি ডোপিং করা হয়? ডোপিং মানে কি ত্রি। হ্যাঁ, পি টাইপের ক্ষেত্রে ত্রিযোজি কোনটা? একটাই, ঠিক আছে? পি টাইপের ক্ষেত্রে ডোপিং করা হয় কি ত্রিযোজি মৌল। হ্যাঁ, বি টাইপের হ্যাঁ, তাহলে হচ্ছে পি টাইপের ক্ষেত্রে ত্রিযোজি মৌল। ওকে, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, ব্রিজ রেকটিফিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রিজ রেকটিফিকেশনের ক্ষেত্রে বর্তনীর ইনপুট সংকেত 50 হার্টজ হলে আউটপুট সংকেত কত? আচ্ছা, এটা একটু তোমাদেরকে একটা আমি ডিটেলস বোঝাই, যে এটা একটা ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, ব্রিজ রেকটিফায়ার বলতে ডায়োড। আচ্ছা, ডায়োডের ক্ষেত্রে আমার ইনপুটটা কি থাকে? এসি থাকে, আর আউটপুটটা কি হয়? ডিসি থাকে, তাই না? তাহলে ইনপুটটা আমার এরকম থাকে, আচ্ছা, আর আউটপুটটা কি হয় আমার এরকম হয় না? আচ্ছা, তার মানে ইনপুট, এটা হচ্ছে আমার ইনপুট। আচ্ছা, ডায়োডের ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে আমার কি ইনপুট, আর এই পার্টটা কি আউটপুট। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে আমার আউটপুট। মনে রাখবা যে এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, যে যে ল্যামডা আউটপুট ইকুয়াল টু ল্যামডা ইনপুট ভাগ 2, এবং টি আউটপুট ইকুয়াল টু টি ইনপুট ভাগ 2, ঠিক আছে? টি ইনপুট ভাগ 2। আচ্ছা, আরেকটা মনে রাখবা যে এফ আউটপুট ইকুয়াল টু 2 ইন্টু এফ ইনপুট, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। অর্থাৎ এটা হচ্ছে ডায়োড। এটা কি আমি কি বলতেছি? এটাকে বলতেছি আমি ডায়োড। আচ্ছা, ডায়োড ব্যবহারের ফলে এসি থেকে ডিসি তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, পর্যায়কাল অর্ধেক হয়ে যায়, কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়। তার মানে আলটিমেটলি আমার এফ আউটপুটটা কি হবে? এফ আউটপুটটা হচ্ছে 2 ইন্টু 50, তার মানে কত? 100 হার্টজ, ঠিক আছে? 100 হার্টজ, ঠিক আছে? মানে অ্যান্সারটা কত? অ্যান্সারটা তোমার ডি। এই বুঝতে পারছো সবাই? হ্যাঁ, অ্যান্সারটা ডি। এই কে বলছে রে ওরে মার, ঠিক আছে? আচ্ছা, তার মানে অ্যান্সারটা কি রে? অ্যান্সারটা আমার ডি। অ্যান্সারটা আমার ডি, বুঝতে পারছি সবাই?
যে আমার ইনপুট সংকেতের কম্পাঙ্ক, তার মানে সহজ কথা কি, ডায়োড ব্যবহারের মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়, পর্যায়কাল অর্ধেক হয়ে যায়, কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তো এভাবে চিন্তা করলে কি আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, ওই লজিক গেট। ওকে, হ্যাঁ দেখ, খুব সুন্দর একটা জিনিস রে। আচ্ছা, কি বলছে, পাশের চিত্রটি কোন লজিক গেটের সমতুল্য? কোন লজিক গেটের সমতুল্য বলো তো? আচ্ছা, কোন লজিক গেটের সমতুল্য? আচ্ছা, লজিক গেটের ক্ষেত্রে যদি আমি দেখি যে a প্লাস বি, এইটা যদি আমি দেখি, এটা হচ্ছে আমার কি অর। অর। আচ্ছা, a অ্যান্ড বি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমরা জানি কি অ্যান্ড। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমার একটা পার্ট 0 আর একটা পার্ট 1 হয়, বা যদি দুইটাই 0 হয় বা দুইটাই 1 হয়, তাহলে আমরা কি পাবো? একই ফর্মুলা পাবো। আচ্ছা, এখানে বলছে বাল্ব। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কিভাবে একটু চিন্তা করবো বলো তো? আচ্ছা, একটু আমরা মনে রাখবো যে লজিক গেটের ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা, সহজ কথা হচ্ছে অর গেট হচ্ছে তোমার সমান্তরাল। হ্যাঁ, অর গেট হচ্ছে সমান্তরাল বর্তনী, আর অ্যান্ড গেট যেটা হচ্ছে এটা হচ্ছে শ্রেণী বর্তনী। ঠিক আছে, শ্রেণী বর্তনী। সহজ কথা হচ্ছে তোমার একটা পদ যদি তুমি বন্ধ করে দাও, একটা পদ যদি তুমি বন্ধ করে দাও, আরেকটা পদ এই দিক থেকে তোমার, আচ্ছা আমি একটু অন্য কালার নেই। আচ্ছা, একটা পদ যদি তুমি বন্ধ করে দাও, এই পদ দিয়ে কি কারেন্ট আসবে, এইটা যদি তোমার বন্ধ হয়ে যায়, এই পদ দিয়ে কিন্তু কারেন্ট যায় কি তোমার বাল্বটা জ্বলবে। ঠিক আছে, তার মানে 0 1, যে কোনো একটা 0 বা 1 হলেই কি আমার অ্যান্সারটা কি 1 চলে আসবে, তার মানে কি বাল্বটা জ্বলবে। বুঝতে পারছো? তার মানে সহজ কথা ভাই আমরা মনে রাখবো যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে ওয়ার গেট এবং শ্রেণী বর্তনীর ক্ষেত্রে কি অ্যান্ড গেট। ঠিক আছে, তো এই জিনিসটা একটু কি ভালোভাবে মাথায় রাখবা। ইয়েস, হ্যাঁ সবাই বলছে এ। তার মানে সমান্তরালে অর গেট, শ্রেণীতে অ্যান্ড গেট, তার মানে এটা সমান্তরাল, তার মানে কি এটা হচ্ছে অর। ঠিক আছে, ওকে, এটা পারা উচিত তোমাদের। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এইটা একটু তোমাদের টাইপিং মিস্টেকটা আমি একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে এরকম। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, a প্লাস বি প্লাস সি বার, এরপরে ব্র্যাকেট আছে বি বার সি। আচ্ছা, এই সমীকরণটার সরলীকৃত রূপ কত বলো? এই কত হবে বলো দেখি? এই এতগুলো অর গেট। হ্যাঁ, আচ্ছা, এটা কি হবে বলো তো? আচ্ছা, এইটার প্রথম কাজটা আমি কি করব, ডি মর্গান, যে ব্রেক দ্য পার্ট চেঞ্জ দ্য সাইন। প্রথমে আমি কি করব, এই জায়গায় ডি মর্গানের মেইন কথাটা কি রে, ব্রেক দ্য বার অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। ব্রেক দ্য বার অ্যান্ড চেঞ্জ দ্য সাইন, যে আমি এই বারটাকে ভাঙবো, এই সাইনগুলো কি চেঞ্জ করে দিব। তার আমি যদি ভাঙি তাহলে কি হবে, এ ব্রেক দ্য বার ভাঙি দিয়ে দিলাম, সাইনটা কি চেঞ্জ করলাম, বার ভাঙি দিয়ে দিলাম, সাইনটা চেঞ্জ করে দিলাম, সি বার এইটা। এখন এখানে আলটিমেটলি কি বি বার সি আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা আমাদের চলে আসতেছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে। কাহিনীটা কি দেখো, দুইজন সমমানের বিপরীত ধর্মী মানুষ পরস্পর গুণ অবস্থায় আছে। তার মানে আমরা জানি কি সি বার এটা তো 0, তার মানে 0 ইন্টু পুরো পৃথিবী তো 0 ইন্টু পুরো পৃথিবী তো 0, তাই না? 0 ইন্টু পুরো পৃথিবী 0, তার মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা কিন্তু 0। ঠিক আছে, আমার অ্যান্সারটা কিন্তু 0। ঠিক আছে, দেখো তো এটা সবাই বুঝছো কিনা, দেখো শুধুমাত্র আমি এই দুইটা অংশ নিয়ে কাজ করছি, শুধুমাত্র এইটা আর এইটা, এই দুইটা গুণ করছি। তার মানে আলটিমেটলি এর পুরো ফর্মুলাটা কি এসে জানো, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার ইন্টু সি। তার মানে এইটা আসতেছে এ বার, এটা বি বার ইন্টু বি বার, তার মানে বি বার ইন্টু এইটুকু আসতেছে, মানে এতটুকু আসতেছে কি 0, এই সরি বি বার তাহলে বি বার ইন্টু 0, তার মানে আলটিমেটলি 0। ঠিক আছে, ওকে, হ্যাঁ, তার মানে আলটিমেটলি আমার এই সমীকরণটার সমাধান কি 0। আর ডি মর্গানটা একটু মাথায় রাখবা, ডি মর্গানের মূল কথা যেটা ছিল ব্রেক দ্য বার অ্যান্ড চেঞ্জ দ্য সাইন। বার ভাঙবো, সাইন চেঞ্জ করবো, তাহলে কি আমার ডি মর্গান অ্যাপ্লাই হয়ে যাবে। আর এই ধরনের সরলীকরণের ক্ষেত্রে 85% জায়গায় ডি মর্গান ইউজ করা লাগে। ঠিক আছে, ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে, দেখো
লজিক গেটটি কোন গেটের সমতুল্য? লজিক গেটটি কোন গেটের সমতুল্য? আচ্ছা এইটা যদি আমরা দেখি, আচ্ছা এটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আমরা একটু দেখব। আচ্ছা এটা কি লেখা বোঝা যায়? লেখা কোন লেখাটা বোঝা যাবে রে? আচ্ছা এটা যদি আমার এ হয়, লেখা কি বোঝা যাচ্ছে? দেখি কোন লেখাটা বোঝা যায়। আচ্ছা দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা কি বলতে পারবো বলো দেখি? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আচ্ছা তার মানে এখানে আমি বলতে পারবো এটা হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, এই জায়গায় পাচ্ছি আমি কি এ প্লাস বি, এটাতে এ প্লাস বি, এটাতেও কি এ প্লাস বি, তার মানে দুইটা এ প্লাস বি অ্যাড করছি, তার মানে এ প্লাস বি, এ প্লাস বি নট। হ্যাঁ, এ প্লাস বি এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার পরবর্তীতে কি করা হয়েছে, নট গেট করা হয়েছে। হ্যাঁ, এ প্লাস বি নট, এরপর কি করছি আমরা, এই জিনিসটা যদি আমরা একটু দেখি, এ প্লাস বি অ্যান্ড, আচ্ছা এখানে এই জিনিসটা যদি আমরা এই ক্ষেত্রে একটু লিখি, দেখো মানে ন্যান্ড গেট, তার মানে দুইটা অ্যান্ড গেটের নট গেট, তার মানে সহজ কথা কি এটা এরকম না? যদি এটা আমরা এই ক্ষেত্রে দেখি যে এ প্লাস বি অ্যান্ড এ প্লাস বি, দুইটি অ্যান্ড গেটের উপরে কি এই নট গেট আছে, তার মানে উপরে নট গেট এইটা, ঠিক আছে? তো এখন এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো আমরা দেখি। ওকে, তো এইটা যদি আমরা ভাঙি, অনেকে বলছে তার মানে এ প্লাস বি, সহজ কথা দেখো, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন, তাহলে এ প্লাস বি বার ভাঙলাম সাইন চেঞ্জ করলাম, এ প্লাস বি বার ভাঙলাম সাইন চেঞ্জ করলাম, ঠিক আছে? ওকে, তার মানে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, তার মানে আমি বলতে পারি একবারেই এ প্লাস বি, আচ্ছা আমি বলতে পারি এ প্লাস বি বার। এ প্লাস বি বার কোনটা বলো? এ প্লাস বি বার নট অ্যান্ড, ঠিক আছে? এ প্লাস বি বার এটা হচ্ছে কি ন্যান্ড গেট, হ্যাঁ অ্যান্ড, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এ প্লাস বি বার, সেটা হচ্ছে কি আমার নর গেট, ঠিক আছে? নট অর গেট, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর গেট, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো সবাই যে এ প্লাস বি বার তার মানে কি নর গেট, ঠিক আছে? সহজ কথা কি ভাইয়া, এইখান থেকে আমি এই ফলাফলটা কি আসছে আমার, এই ফলাফলটা আসছে আমার এ প্লাস বি, দুইটা এ প্লাস বির, দুইটা এ প্লাস বি, দুইটা এ প্লাস বি এর এইখানে কি অ্যান্ডের নট করছি, অ্যান্ডের নট করছি, তার মানে কি আমার অ্যান্ড করছি এবং তার উপরে কি নট, তাহলে আলটিমেটলি কি আমার নর গেট আসতেছে, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা কি বুঝে পারবা, সমস্যা হবে না। আচ্ছা যে ন্যান্ড গেট বলছে সে কিন্তু ভুল বলছে, হ্যাঁ যে ন্যান্ড গেট বলছে সে কিন্তু ভুল বলছে, এটা হবে আমার কি নর গেট। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো এই জিনিসগুলো তোমরা দ্রুত করা উচিত বা তোমরা পারবা ইনশাল্লাহ, আমি আর এই জিনিসগুলোতে সময় নষ্ট করবো না। দেখো বলছে প্রবাহ বিবর্তন গুণাঙ্ক, তার মানে আলফা এর ভ্যালু দেওয়া আছে, নিসারক প্রবাহ, নিসারক মানে কি এমিট করে, তার মানে আইই দেওয়া আছে, আইই দেওয়া আছে, তাহলে কি সংগ্রাহক প্রবাহ আইসি কত, আইসি কত, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা একটু বই থেকে দেখবা বা একটু প্র্যাকটিস করবা। তো তুমি সহজে জানো কি আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই কি আইই, ঠিক আছে? আইসি ডিভাইডেড বাই আইই, তার মানে ইজিলি তুমি বলতে পারতেছো যে ভাইয়া আইসি হচ্ছে আলফা ইন্টু আইই, তাহলে আলফা আইটা কত, আলফা এর ভ্যালু কত 0.875 ইন্টু আই কত 8, আলটিমেটলি মিলি এম্পিয়ার, হ্যাঁ মিলি এম্পিয়ার, তার মানে আলটিমেটলি এই দুটো গুণ করো তোমার কি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? যদি গুণ করো তাহলে অ্যান্সার কত চলে আসবে, সেটা আলটিমেটলি আসবে যেটা তোমার কত 7 মিলি এম্পিয়ার, হ্যাঁ 7 মিলি এম্পিয়ার, ঠিক আছে? 7 মিলি এম্পিয়ার, ঠিক আছে? 7 মিলি এম্পিয়ার, তার মানে তোমার অ্যান্সারটা কি বি, অ্যান্সারটা বি, ঠিক আছে? অ্যান্সারটা বি। তো এই ধরনের প্রশ্নগুলো প্রায় চলে আসবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে ভালোভাবে পারতে হবে, হ্যাঁ? আচ্ছা এটা অ্যান্সারটা কি আসবে তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ এই অ্যান্সারটা একটু গুণ করে নিবা, আমি আর সময় নাই, তোমরা একটু অ্যান্সারটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম, তোমরা একটু দেখবা, মেবি বি অথবা সি এর মধ্যে কিছু একটা আসতে পারে, হ্যাঁ তোমরা এটা একটু দেখবা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা এত এত সমতুল্য সংখ্যার ডেসিমেল কত, তার মানে এইখানে কত আছে আমার 2, হ্যাঁ 2 থেকে আমার কত 10 বের করতে বলছে, হচ্ছেন তাই তো, মানে 2 থেকে 10 বের করতে বলছে। আচ্ছা বলো তো 2 থেকে যখন আমরা 10 বের করি তখন আমরা কি করি বলো তো, এই আচ্ছা তার মানে আমরা সংখ্যাটা লিখে নিব, এই যে সংখ্যাগুলো এর পাওয়ার কত 2 ইন্টু 1 টু দি পাওয়ার 0, এভাবে না? আচ্ছা না না, আমরা সহজ কথা হচ্ছে এইখানে আমরা কি চিন্তা করব, এই সংখ্যাটার জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে এইদিকে কি পাওয়ার বাড়বে, এদিকে পাওয়ার বাড়বে, তাই না? তার মানে এবার যদি আমি একটু দেখি, দেখো তাহলে 2 ইন্টু 1, হ্যাঁ আচ্ছা আমরা সহজ কথা দেখি, তাহলে 1 ইন্টু 2
প্লাস 0 ইন্টু 2 প্লাস এইখানে একটা করে ধরবা আর একটা লিখবা 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস রাফে করবা 1 ইন্টু 2 জাস্ট এবার বসাও 0 1 2 3 4 5 ঠিক আছে 3 4 3 4 5 ঠিক আছে। তো এখন তুমি জাস্ট ইজিলি চিন্তা করো 0 এটা বাদ এটা বাদ আচ্ছা তার মানে আলটিমেটলি কত থাকতেছে, তার মানে 2 টু দি পাওয়ার 5 প্লাস এখানে কত থাকতেছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 প্লাস 1, এইটা একটু গুণ করো তাহলে কি তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তো এই ধরনের রূপান্তরগুলো কিন্তু তোমার পারা উচিত। ঠিক আছে, এটা আসবে তোমার কি 43 43। ঠিক আছে, 43 মানে কত বি। ঠিক আছে, 43 মানে বি। দেখো তো এই ধরনের রূপান্তরগুলো কি তুমি পারবা ইনশাল্লাহ, একটু প্র্যাকটিস করলেই বা একটু দেখো এখানে কিন্তু ভুল হওয়ার সুযোগ আছে, এই জন্য জাস্ট একটা করে সংখ্যা ধরবা 2 করে বসাই দিবা, পরে জাস্ট পরে থাকি 0 1 2 3 4 5 এভাবে পাওয়ার বসাই দিয়ে থাকবা, চলে আসবে অ্যান্সার। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে আচ্ছা দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন, হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে বলছে ট্রানজিস্টর সার্কিট দেখানো আছে, বলছে কি নিঃসারক প্রবাহ কত। বলো ট্রানজিস্টর সার্কিট দেওয়া আছে, নিঃসারক প্রবাহ কত। আচ্ছা এখানে আমি এটা দ্বারা কি বুঝাইতে যাচ্ছি, এইটা হচ্ছে আমার আইবি, হ্যাঁ আইবি। আচ্ছা এটা আমার প্রবেশ করতেছে, তার মানে কালেক্টর এটা হচ্ছে আইই, আইই দেওয়া আছে। আচ্ছা আমার এমিটার আইইটা কত, হ্যাঁ আইই আমার আইইটা কত, আইইটা কত এটা বের করতে বলছে। ঠিক আছে, তার মানে একবারে সহজ কথা, আই ইকুয়াল টু কি রে, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এই দুটো যোগ করলে যা আসে তাই। ঠিক আছে, যোগ করলে যা আসে তাই, তার মানে আলটিমেটলি কত 0.95 প্লাস 0.05, এটা যোগ করলে কথা হয়, তুই যদি না পারিস তাহলে তোর মাইর দেওয়া উচিত। ঠিক আছে, তুই যদি না পারিস তাহলে তোর কি মাইর দেওয়া উচিত। ঠিক আছে, এটা যোগ করলে কি 1 মিলি এম্পিয়ার, হ্যাঁ 1 মিলি এম্পিয়ার। ঠিক আছে, 1.0 মিলি এম্পিয়ার অ্যান্সার এ। ঠিক আছে, ওকে তার মানে দেখ তোর আলফা আইবি আইসি না দিয়ে ডিরেক্ট চিত্র আকারে যদি দেয় তাহলে কি জাস্ট তুই বুঝেই ম্যাথটা কি করতে পারবি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, আমরা আর সময় নিব না, আমরা শেষ করে ফেলবো। ওকে, অনুরূপভাবে আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে। আচ্ছা এখানে একটা চার্ট আছে না, আমাদের নেটওয়ার্কে দেখবি একটা চার্ট আছে, হ্যাঁ নেটওয়ার্কে দেখবি একটা চার্ট দেওয়া আছে, এরকম একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, চার্টটা একটু দেখবি যে আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে। আচ্ছা আলফাটা তোর এরকম শুরু হয়েছে, হ্যাঁ 0.99, হ্যাঁ 0.98, 0.97, 0.96, 0.95, হ্যাঁ এরকম দেওয়া আছে। তো এইখান থেকে কি তোর বিটাটা বের করতে বলছে। হ্যাঁ আচ্ছা আমার 95-এরটা দেখবি, যে 95-এরটা যদি হয় 95 তার মানে এটা হচ্ছে 19। ঠিক আছে, বিটা 19। আচ্ছা এখানে সহজ কথা হচ্ছে, এখানে আরেকটা ট্রিক্স মনে রাখবি, যে এখানে খুব ভালোভাবে মনে রাখবি যে আলফা এর ভ্যালুটা লেস দ্যান 1, ঠিক আছে, এবং বিটা এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1। ঠিক আছে, তার মানে শুরুতে হচ্ছে কি এইটা কিন্তু বাদ, শুরুতেই এটা বাদ। ঠিক আছে, বাকিগুলো তুই একটু কি চিন্তা করবি। তো এই বক্সটা একটু ভালোভাবে পূরণ করে নিবি। এটা আমাদের নেটওয়ার্কে দেওয়া আছে, অ্যাসপেক্ট ফিজিক্সেও দেওয়া আছে, এটা মনে করি তুই একটু দেখলেই কি পেরে যাওয়ার কথা। তো আমি একটু দেখি ফিল আপ করে দিই। আচ্ছা যদি 0.99 হয় এটা 99, যদি 98 হয় সেটা হচ্ছে 49, যদি 97 হয় তাহলে সেটা হচ্ছে 32, এটা 24। ঠিক আছে, 32 24। ওকে, তো এইটা হচ্ছে আলফা বিটার, এই জিনিসগুলো কি একটু ভালোভাবে দেখে নিবি। তার মানে আমাদের অ্যান্সারটা কি আসবে বল দেখি, আমাদের অ্যান্সারটা আসবে কিন্তু সি। হ্যাঁ, যে 0.95 হলে কি এটা হচ্ছে সি, কারণ কি তোর আর ম্যাথটা করার দরকার নাই, জাস্ট আলফা এর ভিটা দেওয়া থাকলে কি, আলফা এর ভ্যালু দেওয়া থাকলে কি আমরা বিটা এর ভ্যালু বের করতে পারি, বা বিটা এর ভ্যালু দেওয়া থাকলে আমরা কি আলফা এর ভ্যালু বের করতে পারি। ওকে, অনেক পড়াশোনা। আচ্ছা লাস্ট পড়াশোনা এটা, যে গতীয় রোধ কত। হ্যাঁ গতীয় রোধ কত। আচ্ছা সহজ কথা হচ্ছে মনে রাখবি যে আর ভি ইকুয়ালস টু আই আর না, তার মানে আর এখানে মনে রাখবি গতীয় রোধ আর ইকুয়ালস টু ডেল ভি ভাগ ডেল আই। আচ্ছা এখানে সতর্ক থাকবি, এখানে মেইন হচ্ছে সতর্ক থাকবে এভাবে, সতর্ক যদি ডেল ভি তোর ভোল্টে হয়, হ্যাঁ যদি ডেল ভি ভোল্ট এককে হয় তাহলে অবশ্যই ডেল আইটা হবে তোর এম্পিয়ার এককে। যদি ডেল ভি এইটা মিলি ভোল্ট এককে হয়, যদি মিলি ভোল্ট এককে হয় তাহলে ডেল আইটা হবে তখন মিলি এম্পিয়ার এককে। ঠিক আছে, এই জায়গাটা একটু কনসাস থাকবি, নাহলে কিন্তু ভুল করবি। ঠিক আছে, বাকিটা তোর নিজের দায়িত্ব, এটা হচ্ছে তোদের হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক মানে নিজের প্র্যাকটিস ওয়ার্ক। বল সবাই অ্যান্সারটা বের করে আমাকে বল দেখি।
সবাই অ্যান্সারটা বের করে আমাকে বল, ঠিক আছে? তো দেখ মোটামুটি আলটিমেটলি আমি পুরো চ্যাপ্টারটাই পড়াই দিলাম, হ্যাঁ, মানে মোটামুটি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এটা আসবে আলটিমেটলি 0.25, হ্যাঁ 0.25, তার মানে অ্যান্সারটা আসবে এরকম, অ্যান্সারটা আসবে এ, হ্যাঁ অ্যান্সারটা আসবে এ। ওকে, আচ্ছা এখানে আমরা এরপর যদি আমরা দেখি যে পুরো ফিজিক্সটা, হ্যাঁ আমরা যদি পুরো ফিজিক্সটা নিয়ে একটু কথাবার্তা বলি, ফিজিক্সের মনে রাখবি দুইটা পার্ট আমরা জানি, হ্যাঁ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, হ্যাঁ সেকেন্ড পার্ট। এখন যে কয়েকদিন আছে যদি এক্সাম না পিছায়, হ্যাঁ আচ্ছা প্রথম কাজ হচ্ছে, আচ্ছা যদি এক্সাম না পিছায় তাহলে আচ্ছা আমরা ধরে নিব যদি এক্সাম না পিছায়, হ্যাঁ যদি এক্সাম না পিছায়, ঠিক আছে, যদি এক্সাম না পিছায়, ঠিক আছে, যদি এক্সাম না পিছায় তাহলে আমরা মনে রাখবো এই কয়েকদিন জাস্ট হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলি তোদের হচ্ছে মানে জাস্ট প্রসেস হচ্ছে একটা, ফার্স্ট টাস্ক হচ্ছে তোর হচ্ছে যে টাস্কটা তোকে করতে হবে সেটা অবশ্যই শুধু একটাই কাজ হচ্ছে নেটওয়ার্ক হাইলাইটস, হ্যাঁ নেটওয়ার্ক হাইলাইটস, ঠিক আছে, হাইলাইটস এইটা ভালোভাবে পড়বা, হাইলাইটস প্লাস হচ্ছে অধ্যায়ভিত্তিক এক্সাম, হ্যাঁ এক্সাম, ঠিক আছে, এক্সাম, ঠিক আছে, এক্সাম অবশ্যই পেপার ফাইনাল, হ্যাঁ পেপার ফাইনাল দুইটা, ঠিক আছে, আর হচ্ছে সাবজেক্ট ফাইনাল, ঠিক আছে, সাবজেক্ট ফাইনাল, ঠিক আছে, সাবজেক্ট ফাইনাল, কারণ তুমি পরীক্ষা দিলা সাবজেক্ট ফাইনাল দুইটা দিবা, আশা করি যদি এইটা দিবা নেটওয়ার্ক হাইলাইটসটা দেখবা আর এক্সাম দিবা। আরেকটা হচ্ছে রেগুলার সূত্র রিভিশন, ঠিক আছে, রেগুলার সূত্র রিভিউ করবা, ঠিক আছে, রেগুলার সূত্র রিভিউ করবা, যদি সূত্র রিভিউ না করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবা, বুঝতে পারছো? রেগুলার সূত্র রিভিউ করবা, কারণ কি সূত্র রিভিউ না করলে তুমি কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, ঠিক আছে? অবশ্যই তোমার এই কয়েকটা দিন নেটওয়ার্ক হাইলাইটস থেকে পড়তে হবে, আর অবশ্যই এক্সামটা দিও। এক্সামটা হচ্ছে ফার্স্ট পেপারের উপরে একটা পরীক্ষা দিবা, সেকেন্ড পেপারের উপরে একটা পরীক্ষা দিবা এবং হচ্ছে সাবজেক্ট ফাইনাল দিবা, তাহলে কি তুমি মোটামুটি তোমার প্রবলেমগুলো বুঝতে পারবা। এরপর হচ্ছে অবশ্যই রেগুলার সূত্র রিভিশনের মধ্যে রাখবা, মনে রাখবা ফিজিক্সের যে সূত্র ভালো পারে সে ফিজিক্স ভালো পারে, ঠিক আছে? তো আজকে আর কথা বাড়াবো না, আমরা আজকে শেষ করে দিব। তো সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, ভালোভাবে পড়ো, আর দেখা যাক কালকে কি হয়, যদি তোমাদের এক্সাম না পিছায়, আচ্ছা দেখা যাক কালকে কি হয়, তোমরা ধরে নাও 20 তারিখ পরীক্ষা হবে, এর উপর ভিত্তি করে পড়াশোনা শুরু করে দাও, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? তো এক্সাম পিছাবে না পিছাবে এগুলো নিয়ে এখন নিয়ে চাপ নেওয়ার দরকার নাই, কালকে দেখা যাক কালকে ফাইনাল কি ঘোষণা আসে তারপরে কথাবার্তা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালোভাবে পড়তে থাকো, একটু সুস্থ থাকো, ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ হতাশ হইও না, ধৈর্য রাখো, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।